স্যার শুরুতে আপনার হ্যাকজাসের সঙ্গে যাত্রাটা শুরু কখন হয়েছিল স্যার? 2007-এ? না, হেক্সাজের সঙ্গে আসলে আমার যাত্রাটা মূলত 2008 সালের শেষের দিক থেকে। আসলে হ্যাঁ, 2007-এ না, সাথে আমি ওই যে বললাম যে অন্য একটা সেন্টারে আমি কিছুদিন পড়িয়েছি। তারপরে আস্তে আস্তে, এবং এখানে একটা বিষয় আমি আসলে বলতে চাই যে একেবারে শুরুর দিনগুলোতে হেক্সাসের ফর্মিং এর সাথে আসলে আমি ছিলাম না। দে ওয়ার হ্যাভিং ট্রাভেল, এত সকালবেলা এত দূর যেতে হয়, সিকিউরিটি বা একটু টেনশন ছিল তাদের। জি, আবার সকালেই তাদের সময়টা আছে, কারণ পরে তো সারাদিন তাদের দেখা যায় যে তারা ক্লাস 9-এ বা 10-এ পড়তো, তো পরে সারাদিন তাদের আসলে স্কুল থাকে, হাই স্কুলে যেতে হয়। তো ওই জায়গা থেকে সামহাও আর কি তারা জানতো যে আমি ছাত্র ভালো, তো আমাকে তারা প্রস্তাব দেয়। তো হ্যাকজাসের সঙ্গে স্যার যখন প্রথম ক্লাসটা করেছিলেন স্যার, হ্যাঁ, ওইটার এক্সপিরিয়েন্স কিরকম ছিল? সিমিলারলি হেক্সাসে তো প্রচুর চ্যালেঞ্জ ছিল, এবং আমার প্রথম সেশনটা আমার মনে আছে যে আমি টিলাগড়েই নেই, এটা 2009-এর সম্ভবত শুরুতে। ট্রু ট্রু আমি আসলে সিলেট থেকে প্রতিদিন সকালে যেতাম, এবং সেখান থেকে রাত্রে আবার ফিরে আসতাম। মাঝে মাঝে স্যার আপনাকে ওইখানে থাকাও লাগছে ক্যাম্পাসে। ক্যাম্পাসে। এটা আমি আর কি যতটুকু জানি স্যার। হ্যাঁ, এটা অফ দ্য রেকর্ড ওরকম হ্যাঁ, এরকম হয়েছে দুই একবার, এটা অনেকেই জানতো না, এরকম হয়েছে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটাও না, অনেস্টি ইজ দ্য অনলি Only পলিসি। policy. তো একজন উদ্যোক্তা মানে তিনি যে সেক্টর, যে জায়গাতে কাজ করুক না কেন, তার শুরুর দিকে মানে সবসময় সবসময় honest থাকতে তার হবে। যেটা থাকতে হবে অনেস্ট। Honest. এর বাইরে দেয়ারস নো অল্টারনেটিভ দেয়ার। পৃথিবীতে হুএভার ইউ আর, আপনি যে ধরনের মানুষই হয়ে থাকেন না কেন, যে কাজই করতে যান না কেন, সততার বাহিরে দেয়ারস নো অল্টারনেটিভ দেয়ার। হ্যাকজাস নট অনলি সিলেট, এটা সাউথ এশিয়ার ভিতরে অন্যতম একটা ভালো একটা অবস্থানে আছে ইংলিশ হ্যাঁ। ইনস্টিটিউট হিসাবে স্যার। না, ইউ আর সেইং দ্য ট্রুথ, এবং হাবিবের এই ইনফরমেশনটা ঠিক আছে। এই মুহূর্তে ব্রিটিশ কাউন্সিলের সাউথ এশিয়ার অবস্থানগত জায়গায় হেক্সাস টপ অবস্থানে আছে। ইভেন আমার এটাও মনে হচ্ছে আগামীতে আমাদের দেশে নেপাল কিংবা ইন্ডিয়ান কলকাতা এইসব এলাকা থেকে মানুষ আসবে। হ্যাঁ, আমি বলতে চাই অলরেডি আসছে, ইন্ডিয়া থেকে স্টুডেন্টস অলরেডি আসছে, নেপালের স্টুডেন্টসকে আমরা অলরেডি আইএলটিএস করাচ্ছি। যদিও নেপাল থেকে আইএলটিএস এর জন্য আসে নাই, ওনারা যে সিলেটে বিভিন্ন মেডিকেলে পড়েন, আইএলটিএস এর জন্য আমাদের এখানে আইএলটিএস অলরেডি করেছেন। আসাম থেকে আমরা স্টুডেন্টস পেয়েছি, ইন্ডিয়ার আরো কিছু গুয়াহাটি সম্ভবত ওখান থেকে আমরা স্টুডেন্টস পেয়েছি। জাস্ট এটা গ্রেট। হ্যাঁ, ইন্ডিয়া থেকে শুধু আইএলটিএস এর জন্য আসছেন এরকম স্টুডেন্টস আমরা পেয়েছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের বিজনেস আড্ডায়। আজকে আমরা বিজনেস আড্ডায় আমাদের অতিথি হিসাবে পেয়েছি আমাদের সবার প্রিয় সুলতান স্যারকে। আসসালামু স্যার, কেমন আছেন স্যার আপনি স্যার? ওয়ালাইকুম আসসালাম হাবিব, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আজকে আমরা আপনাকে অতিথি হিসাবে পেয়ে আমরা অনেক আনন্দিত স্যার। না, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার। জি স্যার। স্যার আজকে আমরা বিজনেস আড্ডায় স্যার অনেক কিছু নিয়ে আলোচনা করব। বিশেষ করে স্যার কীভাবে আপনার যাত্রাটা শুরু হলো বা ওই স্ট্রাগলটা যদি আপনি আমাদেরকে বলতেন, এখান থেকে আমরা শুরু করি স্যার। কোনো সমস্যা নাই, শুরু হোক। জি স্যার। স্যার তাহলে আমরা প্রথমে জানতে চাবো স্যার আপনার কেরিয়ারের শুরুটা কীভাবে আপনি শুরু করেছিলেন স্যার? ক্যারিয়ারের শুরুটা আমি যদি বলি আসলে খুব সাদামাটা, যেটা অন্য অনেকের ক্ষেত্রেই হয়। শুরুর দিকে প্রচুর স্ট্রাগল থাকে, চ্যালেঞ্জেস থাকে। তো আমি আসলে শুরুটা হয় আমার একজন ইংরেজি শিক্ষক হিসেবে, এবং একটা অ্যাডভান্টেজ ছিল যে ইংরেজি কত শিক্ষক। সালে স্যার? এটা 2007। 2007? হ্যাঁ, এবং আমি তখন ছাত্র। আহ, ইংরেজি সাহিত্যে আমি অনার্স করছিলাম, এবং তখন যেটা প্ল্যান ছিল যে ওকে ইংলিশের প্রতি একটা টান কাজ করতো, ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি বিশেষ করে একটা টান কাজ করতো। তো ওই জায়গা থেকে ইংলিশ শেখার চেষ্টাটা অনেক প্রবল ছিল। মানে আমি চাচ্ছিলাম যে কিভাবে হয় না যে একটা ফ্যাসিনেশনও কাজ করে আমাদের আসলে, তো আমি চাচ্ছিলাম যে যাতে ভালো ইংলিশে কথা বলা যায়, কিংবা গ্রামারের ব্যাপারে আমার যথেষ্ট আগ্রহ ছিল, বা আমার কলেজেও দেখা গেছে যে আমি খুব আগ্রহী এক গ্রামারের ছাত্র। শব্দ শেখার প্রতি একটা আলাদা ঝোঁক ছিল। তো ওইভাবেই কিন্তু মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি আলাদা একটা টান। আর সেখান থেকে আস্তে আস্তে মানে একটা সুযোগ আসলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারের সাথে কাজ করার। আমি তো আসলে শিক্ষকতা আমার আসলে হেক্সাসের সাথে শুরু, সেটা ঠিক আছে, কিন্তু হেক্সাসের আগেও কিন্তু আমি দেখা গিয়েছে যে অন্য একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারেও কিন্তু এর আগে ওই আর্লি স্টেজে কিন্তু পড়িয়েছি। আর ওই সময়টা স্যার চ্যালেঞ্জটা তো অনেক বেশি ছিল রিসোর্সের ক্ষেত্রে। বর্তমানে যেভাবে আমাদের প্রচুর অনেক। পরিমাণ রিসোর্স ছিল, হ্যাঁ। তখন তো ছিল না। আর 2007 এটা তো অনেক পুরনো। যে ওই সময় আমি মনে হয় ক্লাস 5 পড়তাম স্যার। না, সেটা তো অবশ্যই, মানে ওই সময়টাতে আসলে এরকম তো আসলে ইউটিউব
কিংবা গুগলের যে বিভিন্ন রিসোর্স ছিল এগুলো না। তো কিছু ছিল না, এমনকি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার সেগুলো এরকম ছিল না, অনেক লিমিটেড লিমিটেড। রিসোর্সেস সেগুলো ব্যবহার করে ইংরেজি শেখার চেষ্টা বা নিজেরা ফ্রেন্ডসদের মধ্যে সেটাও তো প্রচলিত বা ট্র্যাডিশনালি অতটা ইন্সপায়ার্ড ডিফিকাল্ট ছিল। কোনো, হ্যাঁ ডিফিকাল্ট ছিল, অতটা মানুষজন অত ইন্সপায়ার্ড ছিল না। তো যে কারণেই হোক আমার আসলে সম্ভবত এটা মানে আমার কোনো একজন আঙ্কেল আমাকে খুব মোটিভেটেড করেছিলেন যে জীবনে ভালো করতে হলে ২ টা স্কিল আয়ত্ত করতেই হবে। তার মধ্যে একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে কম্পিউটিং স্কিল। ওটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত জি, করেছিল। ওটাই স্যার তখন আরকি করার সময় স্যার অনেক কঠিন পরিস্থিতি আরকি। কঠিন পরিস্থিতি ছিল। এবং এরপরে এই যে মানে শুরুটা ওই যে বললাম না আস্তে, আস্তে আমি নিজেও হয়তো ছাত্র শিখছি তখন। বাট ইয়েট একটা চান্স আসলো, সুযোগ আসলো যে ওকে টু বি কানেক্টেড উইথ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এবং এভাবেই মূলত শুরু। স্যার শুরুতে আপনার হেক্সাসের সঙ্গে যাত্রাটা শুরু কখন হয়েছিল স্যার? ২০০৭ এ? না না, হেক্সাসের সঙ্গে আসলে আমার যাত্রাটা মূলত ২০০৮ সালের শেষের দিক ৮ থেকে। সালে? হ্যাঁ, ২০০৭ এ না। সাথে আমি ওই যে বললাম যে অন্য একটা সেন্টারে আমি কিছুদিন পড়িয়েছি। তারপরে আস্তে, আস্তে, এবং এখানে একটা বিষয় আমি আসলে বলতে চাই যে একেবারে শুরুর দিনগুলোতে আ হেক্সাসের ফর্মিং এর সাথে আসলে আমি ছিলাম না। এখানে আমাদের বড় ভাই যারা ছিলেন আমার ডিপার্টমেন্টের, এই যে জায়েদ স্যার যিনি ফাউন্ডার এবং ডিরেক্টর অফ হেক্সাস, তিনি এবং তার ফ্রেন্ডসরা মিলে মূলত হেক্সাসের শুরুটা তিনারা করেছিলেন। যাত্রা শুরুটা হয়েছিল। যাত্রাটা মূলত শুরু করেছিলেন ২০০০ সালে। তো এর কিছুদিন পরে আসলে আস্তে, আস্তে আমার ইনভলভমেন্ট আসে আরকি। আপনি কি স্যার ওই যে হেক্সাস যখন শুরু হয়েছিল বা যখন আপনি ইনভলভ হয়েছিলেন স্যার, এটা কি সিলেটে না সিলেট টাউনের বাইরে ছিল আপনার? না, সিলেটে তখন আমাদের হেক্সাসের ১ম ক্যাম্পাস, যেটা মেইন ক্যাম্পাস বা ১ম ক্যাম্পাসই আমরা বলি, যেখান থেকে হেক্সাসের হাতে খড়ি, সেটা হচ্ছে টিলাগড়। টিলাগড়। তো টিলাগড়ে আমাদের এমসি কলেজের পাশে ওইখানে টিলাগড়ে একটা জায়গায় খুব ছোট্ট পরিসরে হেক্সাসের শুরুটা হয়। জায়েদ স্যার এবং তার ফ্রেন্ডস তারা মিলেই শুরু করেছিলেন। এবং ওইখানে যাওয়া আসার সুবাদে বা ওই যে সবার সাথে ওই একই নেটওয়ার্কে থাকার ফলে তুলনামূলক কম্পারেটিভলি জুনিয়র ছিলাম এবং বড় ভাইরা ছিলেন, তাদের সাথে ওইখানে কানেক্টেড থাকার ফলে ওই ২০০৮ থেকেই হেক্সাসের সাথে, সব হ্যাঁ, জার্নিটা কাইন্ড অফ একটা ইনিশিয়ালি একটা ইনফরমাল শুরু, দেন আস্তে, আস্তে একটা ফরমাল শুরু হয়। হ্যাঁ স্যার, আপনার ১ম যে ব্যাচ শুরু করছিলেন স্যার হেক্সাস কিংবা এর আগে যে হ্যাঁ। ইনস্টিটিউটে, ওই ব্যাচে আরকি ১ম দিনে ক্লাসের আরকি এক্সপেকটেশন বা এক্সপেরিয়েন্সটা যদি আমাদের শেয়ার করতেন স্যার, কিরকম ছিল স্যার? এক্সপেরিয়েন্স খুবই টেরিবল। ইউ নো হোয়াট? হ্যাঁ, আমার আসলে টিচিং এর বা তখনও মানে আমার তো আসলে বয়স তখন বেশি না। আর একটা ভালো বিষয় আমার ক্ষেত্রে যেটা ভালো কাজ করেছে সেটা হচ্ছে আমি কিন্তু এসএসসি পরীক্ষা দেওয়ার পরেই, আমার রেজাল্ট আসার আগেই কিন্তু আমি আসলে স্টুডেন্টস পড়াতাম, এবং সম্ভবত আমি ওই ক্লাস 10 এর ছাত্র বা এসএসসি পরীক্ষা দিয়েছি এই জায়গায় দাঁড়িয়েও বা ওই বয়সের ছাত্র হিসেবেও সম্ভবত আমি ম্যাথ এবং ইংলিশে মোটামুটি ভালো ছিলাম। তো যে কারণে মোটামুটি না স্যার, পুরোপুরিই স্যার। তো যে কারণে হলো কি যে আমার আসলে আমার পাশের বাড়ির এরকম আমার সম্পর্কে ভাগ্নে বা ভাতিজি এরকম, তো তারা মানে বা গ্রামের তারা আসলে মানে আগ্রহ দেখালো। বিশেষ করে মেয়েদের জন্য তারা সকালবেলা বেশ দূরে গিয়ে ইংরেজি টিচারের কাছে তারা পড়তো। তো ওই সময়টাতে তারা একটু আগ্রহ দেখালো যে মানে শুরুতে ওইটা লাইক মানে তারা কথা বলছিল যে দে ওয়্যার হ্যাভিং ট্রাবল। এত সকালবেলা এত দূর যেতে হয়, সিকিউরিটি বা একটু টেনশন ছিল তাদের। জি। আবার সকালেই তাদের সময়টা আছে, কারণ পরে তো সারাদিন তাদের দেখা যায় যে তারা ক্লাস 9 এ বা 10 এ পড়তো। তো পরে সারাদিন তাদের আসলে স্কুল থাকে। হাই স্কুলে যেতে হয়। তো ওই জায়গা থেকে সামহাউ আরকি তারা জানতো যে আমি ছাত্র ভালো। তো আমাকে তারা প্রস্তাব দেয় বা বলে যে আমি তাদেরকে একটু যদি গাইড করতাম, তাদের তো অবস্থা অত ভালো না, আর তাদের সকালবেলা ভয়ও করে। আমি শুরুতে আমি মানে কারণ আমি নিজেই মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি। আবার আমার ভয় কাজ করছিল হ্যাঁ, স্যার। ভয় কাজ করছে। আমার ক্লাস 9 এর একটা ভাতিজি বলছে তাকে সাহায্য করার জন্য। এটা আমার জন্য একটু টেনশনের ছিল। জি, আর আত্মীয়ও আছে স্যার। আত্মীয়র মধ্যে। বাট আমি আসলে পরবর্তীতে রাজি হলাম, এবং আমার আম্মা আমাকে অনেক ইন্সপায়ার করলেন যে, "না, তুমি এগুলো পারবা। তুমি ভালো ছাত্র।" তো ওই জায়গা থেকে আমার ওই শুরু আরকি। এবং আলহামদুলিল্লাহ আস্তে, আস্তে ১ জন, ২ জন, ৩ জন করে পড়ানোর পরে দেখা গেল কি যে বাড়িতে আমাদের একটা বড় ডাইনিং টেবল ছিল। পরে দেখা যাচ্ছে যে সকালবেলা এখানেই একটা ব্যাচ হয়ে গেল। তো
তো ব্যাপারটা এমন ছিল যে আমার ওইদিকে এসএসসি রেজাল্টও বের হলো, পাশাপাশি আমার ওইদিকে এসএসসি ব্যাচও আমাকে পড়াতে হচ্ছে, 10 এর ব্যাচ আমাকে পড়াতে হচ্ছে, 9 এর ব্যাচ, ক্লাস 9 এর ব্যাচ আমি পড়াচ্ছি, এভাবে আস্তে আস্তে মানে তো ওই আমি যেটা বলছিলাম যে ওটা ওতেই কিন্তু হাতে খড়ি। তো দেখা গেল যে আমি ইন্টারে যে আমার এইচএসসি যে 2টা বছর ছিল, এই 2টা বছর কিন্তু আমি প্রচুর এই যে স্কুল কলেজের ইংলিশ আমি পড়িয়েছি। মেয়ে তো পড়াতাম, বা তো কালচারালি তো ব্যাপারটা এরকমই ছিল, যিনি পড়াবে আসলে ইংলিশ, ম্যাথ এরকম, বা হাউস টিউটর যারা ছিলেন তারাও এরকম পড়াতেন। স্যার আপনার জন্য ভালো একটা চ্যালেঞ্জ হয়ে গেছিল। ভালো চ্যালেঞ্জ ছিল, কারণ এদিকে ব্যাচ পড়ানো আর ওদিকে নিজের পড়াশোনা। আমি ওই তো মানে আমার এখনো মনে আছে, এটা খুবই আমি বলবো ভালো এক্সপিরিয়েন্স। মানে ফজরের পরেই কিন্তু তারা আসতো, তো এরকম 6টায় কিন্তু তারা এসে হাজির, এরকম এরপরে 7টায় আরেকটা গ্রুপ আসতো, এরপরে 8টায় আরেকটা গ্রুপ আসতো। তো তাদেরকে শেষ করে আমি আবার কলেজে যেতাম, তো কলেজ থেকে শেষ করে আবার 3টায় আরেকটা গ্রুপ চলে আসতো, দেন 5টায় আরেকটা গ্রুপ আসতো, এরপরে সন্ধ্যার পরে আরেকটা গ্রুপ আসতো। তাহলে স্যার আপনার পড়ার সময় তো খুবই কম পাইছেন। খুবই কম ছিল, রাত 10টা পরে মোটামুটি আমি 10টা থেকে 11টা বা 12টা পর্যন্ত কিছু পড়ে নিতাম। তখন থেকেই মানে এটা আমার পরিচিত অনেকেই জানে, ঘুমটা তখন থেকে কম হতো, এবং লাইফে একটা মানে লম্বা সময় ধরে আমি বেশ কম ঘুমিয়েছি। তো যেটা বলছিলাম আসলে ওই যে এই জায়গা থেকে কিন্তু আমার একটা রিহার্সাল, ভালো একটা 2 ইয়ার্স রিহার্সাল গেল। দেন আমি যখন ইংলিশ অনার্সে ভর্তি হলাম, ওই সময়টাতে আবার যখন আমার টিচিং এর সুযোগ আসলো, আমার মনে হয় যে বললে না যে শুরুর দিকে আমার বা প্রথম দিন যে ক্লাসে গেলাম ওইটার এক্সপিরিয়েন্স কি ছিল, তো কিছুটা তো টেনশনে ছিলাম স্বাভাবিকভাবেই, কারণ আমি অনেক কম ছিল অন্যদের তুলনায় আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ ডেফিনেটলি একটু কম ছিল, ওই যে আমার আগে থেকে একটু সাহস বিল্ড আপ বা একটা এক্সপিরিয়েন্স ছিল, এরপরেও তো টেনশন থাকে, কারণ আগে তো আসলে আমার নিজের টেরিটরির মধ্যে ছিলাম। আর তখন কি হলো, আমি আসলে এমন জায়গায় আমাকে পড়াতে হচ্ছে যেখানে আমি আই নো নোবডি, কাউকে আমি চিনি না, অথবা ওনারাও আমাকে চিনেন না, এবং তার মধ্যে আমাকে পড়াতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি কিন্তু আগে সিলেবাস বেসড পড়ানো পড়িয়েছি, ইংলিশ গ্রামার আমি পড়িয়েছি, শব্দ শেখার জন্য আমি কাজ করেছি স্টুডেন্টসদের বা তাদেরকে গাইড করেছি, কিন্তু এখন তো আমাকে পড়াতে হবে ল্যাঙ্গুয়েজ। তার উপর আমার ওভাবে ভালো ট্রেনিংও নেই। এখন যেটা হয় যে আমাদের কলিগ যারা আছে তাদেরকে তো আমরা প্রচুর ট্রেন করি, তা আমার তো ওইভাবে তখন ট্রেনিংটাও ছিল না। তো যতটুকুন সম্ভব, কারণ ইন দ্য মিন টাইম আমি ওই যে ইন্টারে আমি থাকা অবস্থায় যে আমি স্টুডেন্টসদের পড়াতাম, তখনও কিন্তু ওদের স্কুল কলেজের পাঠ্য বইয়ের ইংলিশের পাশাপাশি ইংলিশ ফর টুডে বা গ্রামার পড়ানোর পাশাপাশি তাদেরকে আমি জানি না কেন আমি নিজেও তখন কিন্তু নিজে হলেও বা আমার কলেজের 2-4 জন বন্ধু বান্ধবের সাথে স্পিকিং বা ইংলিশে কথা বলার চেষ্টা করতাম। ওই একটা ফ্যাসিনেশন বা আগ্রহ আমার তখন থেকে ছিল। তো ওটার বদৌলতে আমি নিজে যখন দেখলাম যে মোটামুটি ভালো ইংলিশ আমি বলার চেষ্টা করছি বা টুকিটাকি পারছি, আমি ওদেরকে, আমার স্টুডেন্ট যারা, তাদেরকে অ্যাডিশনালি আমি এই জায়গায় একটু মোটিভেট করার চেষ্টা করলাম, বা বিভিন্ন ধরনের গেমস এগুলো অ্যাপ্লাই করে তাদের ওই সময়ও আমি অ্যাডিশনালি একটু সাপোর্ট করতাম বা পড়ানো, বলতাম যে ইংরেজি শিখতে হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। তো পরে এই এক্সপিরিয়েন্সগুলোকে কাজে লাগিয়ে আমার প্রথম দিকে বা ওই যে সেন্টারে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং মোটামুটি মনে হয় আমি কভার করে ফেললাম। তাও আমার বলতে হবে যে প্রথম 5 মিনিটস, যেটা ফার্স্ট 5 মিনিটস আমার মনে হয় চোখে নার্ভাস এবং চোখে অন্ধকার দেখছিলাম। আমার ক্লাসে বেশি না 8-10 জন স্টুডেন্টস হয়তো বসেছিল, বাট আমি কি বলছিলাম, কেন বলছি, খুব নার্ভাস লাগছিল। 8-10 জন স্যার লাকি, স্যার লাকি আপনার প্রথম ব্যাচের স্টুডেন্ট স্যার আর কি, প্রফেশনাল লাইফের বলতে গেলে একবারে ট্রু হ্যাঁ, ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স আই মাস্ট সে। যে যারা আর কি যদি এই পডকাস্টটা এরা দেখে এরা অনেকগুলো ফিল করবে স্যার, হোপফুলি, কারণ ওনারা হয়তো এখন অনেক বড় হয়ে গিয়েছেন, কারণ ওই সময় আসলে দেখা গিয়েছে যে আমার বয়সী ছিলেন, জুনিয়রও আমার চেয়ে ছিলেন 2-1 জন, আমার বয়সী ছিলেন, আমার চেয়ে সিনিয়র মানুষজন একটু বেশি ছিলেন। তো ওনারা হয়তো এখন লাইফে অনেক বিভিন্ন জায়গায় হয়তো অনেক ভালো জায়গায় হয়তো আছেন। জি স্যার, আশা করা যায় স্যার এটা। না অবশ্যই। তো হেক্সাসের সঙ্গে স্যার যখন প্রথম ক্লাসটা করেছিলেন স্যার, ওইটার এক্সপিরিয়েন্স কিরকম ছিল? সিমিলারলি হেক্সাসে তো প্রচুর চ্যালেঞ্জ ছিল, এবং আমার প্রথম সেশনটা আমার মনে আছে যে আমি টিলাগড়েই নেই, এটা 2009 এর সম্ভবত শুরুতে বা 2008 এর লাস্টের দিকে হবে হয়তো। সো ইট ওয়াজ মানে ইন টু ওয়েজ, একটা হচ্ছে যে ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, মানে একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স, দিস ইজ ওয়ান ওয়ে। আরেকটা হচ্ছে ইট ওয়াজ আ টেরিবল এক্সপিরিয়েন্স, কারণ এখানে চ্যালেঞ্জেস ছিল বেশি। হ্যাঁ, এবং আমার আসলে আমার ডিপার্টমেন্টের বড় ভাইরা পর্যন্ত এখানে ছিলেন স্পিকিং ক্লাবে, তখন স্পিকার্স ক্লাব আমরা বলতাম আর কি। তো ওই জায়গায় আসলে কথা বলা ওদের সামনে, ওনারা নিজেরা অনেকেই অনেক পারেন,
জি, অনেক জিনিস অনেক ব্যাপারে তাদের দেখা যেত যে ডিপ নলেজ আছে, তো সেই জায়গায় তাদের সামনে একটা সেশন পরিচালনা করা অনেক ডিফিকাল্ট অনেক একটা কাজ। ডিফিকাল্ট ছিল এবং প্রচুর মানে আমি আসলে খুব ভয়ে ছিলাম যে ওকে, এবং সেশনটা যখন আমি কমপ্লিট করি আমি ঘামছিলাম এবং আমার একটা টেনশন ছিল নিশ্চয়ই তারা গিয়ে কমপ্লেন দিতে পারে, নিশ্চয়ই মানে টপ ম্যানেজমেন্টকে বলবে যে না এই কি পোলাপাইন নিয়ে আসছেন আপনারা সরান, এরকম একটা টেনশন ছিল। তখন আর কি পরিবেশটা আপনার কাছে একটু আনকমফোর্টেবল লাগছিল প্রথম দিকে। হ্যাঁ, অবশ্যই মানে অতটা আনকমফোর্টেবল। হ্যাঁ, একটা ভালো বিষয় কি যে উনারা মানে আমি বলব যে দে ওয়্যার হাইলি ফ্রেন্ডলি অ্যান্ড সো সাপোর্টিভ, এবং ওই স্পিকার্স ক্লাব সেশনের ২-৪ জন ভাই বা বোনদের সাথে পরবর্তীতে আমার দেখা হয়েছে। রিসেন্টলি একজন ভাইয়ের সাথে, তিনি একটা কলেজে প্রভাষক হিসেবে আছেন। তো তিনারা মানে এখনো স্নেহ করেন যে না তুমি আসলে ওই মানে উনারা যেটা বলেন যে তোমার সাথে এই যে আমাদের এত আগে পরিচয় ১৭, ১৮, ১৯ বছর আগে আমাদের দেখা, তখনও তুমি মানে বেশ সুন্দর করে এই জিনিসগুলো হ্যান্ডেল করতে। আর সময়ের সাথে সাথে তো এগুলো আরো জি, শানিত হয়েছে। এক্সপেরিয়েন্সটা আরো হ্যাঁ, বেশি হ্যাঁ, গেইন হইছে স্যার। হ্যাঁ। স্যার হেক্সাস জিন্দাবাজারটা কিভাবে শুরু হইলো স্যার? এটা যদি আপনি আমাদেরকে বলতেন। হেক্সা জিন্দাবাজার আসলে হেক্সাসের তো একটা অন্যতম ফ্ল্যাগশিপ ব্রাঞ্চ জি, বা ক্যাম্পাস। এটার আসলে শুরুর আগে আমরা প্রচুর এটা নিয়ে কাজ করছিলাম, প্রচুর কথা বলছিলাম, প্রচুর টেনশন করছিলাম বলা চলে। কারণ তখন পর্যন্ত আমাদের আসলে টিলাগড় তো হেক্সাস ছিল। পরবর্তীতে ওটাকে আমরা শিফট করে নিয়ে আসলাম হেক্সাস উপশহরে। তো উপশহর হেক্সাস, ইন দ্য মিন টাইম আমাদের বিয়ানীবাজার হেক্সাস হয়ে গেল। বিয়ানীবাজার হেক্সাসেরও মানে আপনি তো যথেষ্ট স্যার পুরাতন অনেক হেক্সাস। অনেক লম্বা সময় মনে হয় বিয়ানীবাজার হেক্সাসে ক্লাস করেছিলেন হ্যাঁ, স্যার। আমি প্রায় 4 ইয়ার্স, 4 or 4 and half ইয়ার্স বিয়ানীবাজার হেক্সাসে ক্লাস নিতাম। আমি যতটুকু জানি স্যার এখানে আপনাকে অনেক কষ্ট করা লাগছে। সিলেট থেকে যাওয়া লাগতো এখানে। ট্রু, ট্রু। আমি আসলে সিলেট থেকে প্রতিদিন সকালে যেতাম জি, এবং সেখান থেকে রাত্রে আবার জি। ফিরে আসতাম। মাঝে, মাঝে স্যার আপনাকে ওইখানে থাকাও লাগছে হ্যাঁ, ক্যাম্পাসে। ক্যাম্পাসে। এটা আমি আরকি যতটুকু জানি স্যার। হ্যাঁ, এটা অফ দ্য রেকর্ড ওরকম হ্যাঁ, এরকম হয়েছে ২-১ হ্যাঁ, বার। এটা অনেকেই জানতো না, এরকম হয়েছে। তো মানে ক্লাস করতে, করতে অনেক রাত হয়ে গেছে তো। রাত হয়ে গেছে তো বা তখন তো আবার ট্রান্সপোর্টের একটা সমস্যা ট্রান্সপোর্টের ছিল। চ্যালেঞ্জ ছিল। আমার লেসন প্ল্যান করতে হতো। জি, এরকম ছিল। বাট এট দ্য সেম টাইম আমার পাশে ওইখানে বাড়িও ছিল। জি, তো বিভিন্নভাবে আরকি মানে মানে চেষ্টা করেছি এগুলো হ্যান্ডেল করার। বাট এট দ্য সেম টাইম ওই যে ইউ নো হোয়াট যে কয়েক বছর ধরে সকালবেলা যাওয়া বা আসা এগুলো আমি করার চেষ্টা করেছি। আ এবং আমি বলব যে এটা মানে ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স এবং আই এম গ্রেটফুল। আমি ঋণী হেক্সাস বিয়ানীবাজার এবং আমার হেক্সাস বিয়ানীবাজারের স্টুডেন্টসদের কাছে আমি খুবই গ্রেটফুল। পাশাপাশি হেক্সাস গোলাপগঞ্জের স্টুডেন্টস আমার যারা আছে তাদের কাছে আমি খুব গ্রেটফুল এবং আপনার স্যার গোলাপগঞ্জেও ক্লাস করানো লাগছে স্যার? হ্যাঁ, আমি হেক্সাস গোলাপগঞ্জেও প্রায় 2 and half ইয়ার্স এর মতো ক্লাস নিয়েছি। তো লম্বা একটা সময় স্যার। লম্বা একটা সময় ছিল। তো গোলাপগঞ্জবাসীও লাকি স্যার। না, আলহামদুলিল্লাহ। আর এরপরে হেক্সাস জিন্দাবাজারের বিষয়টা আসে এবং হেক্সাস জিন্দাবাজার আসলে এস্টাবলিশ করতে গিয়ে আমাদের আসলে সবারই, আমার যে আরো ডিরেক্টর যারা আছেন, পার্টনার যারা আছেন সবারই অনেক বেশি উৎসাহ ছিল। এবং আমাদের আসলে এই যে উপশহর আছে, আবার বিয়ানীবাজার আছে, গোলাপগঞ্জ আছে। কিন্তু সবাই চাচ্ছিল যে আমরা জিন্দাবাজার। জিন্দাবাজারে, কারণ জিন্দাবাজারে এদিকেও কিন্তু আমাদের এই যে অনেক স্টুডেন্টস এখান থেকে যেতেন এবং আমরা যেহেতু ভালো করছিলাম, তো অনেক ক্ষেত্রে ওনারা বলতেন যে একটু এদিকে দূরে হয়। তো ওনারা চাচ্ছিলেন যে এদিকে বা সুবিদ বাজার বা এই অঞ্চলে কোন একটা জায়গায় একটা হেক্সাসের একটা ক্যাম্পাস হলে ভালো হয়। সেন্টার হইলো হ্যাঁ, সিলেটে। সেন্টার হলে ভালো হয়। তো ওই জায়গা থেকে আমার যে ইভেন আমাদের ফাউন্ডার, ডিরেক্টর জায়েদ স্যার উনিও খুব বেশি মোটিভেট করেছেন। বাকি ডাইরেক্টর যারা তারাও কিন্তু অনেক বেশি মোটিভেট করেছেন যে এরকম একটা ভালো ব্রাঞ্চ বা একটা ফ্ল্যাগশিপ ব্রাঞ্চ আমাদের করা দরকার। তা আমি বললাম যে ওকে চলেন আমরা করি সবাই মিলে, বা তখন বললেন যে না এটা তুমি একটু এটা দেখো, এটা তোমাকে দিয়ে হবে। উনারা এভাবে আমাকে মোটিভেট করলেন। তো এরপরেই আমার মনে হয় ২০১৫ এর শেষে অথবা ২০১৬ র দিকে আমরা হেক্সা জিন্দাবাজার ব্রাঞ্চটা এস্টাবলিশ করি। জি স্যার। তখনটা চ্যালেঞ্জও তো অনেক বেশি ছিল। কারণ আলহামরা বিল্ডিংটাতে মেট্রো ছিল। হ্যাঁ, বড়, বড় স্যার জায়ান্ট যারা ছিল এরা ছিল হ্যাঁ ছিল। পুরা। বড়, বড় আইএল সেন্টার ছিল। হ্যাঁ, হ্যাঁ, তখন হ্যাঁ। চ্যালেঞ্জটা অনেক বেশি। অনেক বেশি ছিল। এবং এটা আসলে আমি বলব যে মানে ব্যাপারটা এমন যে এটা শুধুমাত্র সাহসের কারণে আমরা শুরু জি, করতে পেরেছিলাম আরকি। কারণ নো ওয়ে যে হ্যাঁ, ওই সময়টাতে মানে এত ভালো, ভালো আইএল সেন্টার সিলেটে ছিল এবং সেখানে হেক্সাস আরো হয়তো ভালো করবে, এটার প্রচুর চ্যালেঞ্জ ছিল। প্রচুর সীমাবদ্ধতাও ছিল। কিন্তু আমরা মানে আল্লাহর হুকুম, রহমত যে প্রচেষ্টা হ্যাঁ, সবকিছু মিলে সবকিছু মিলিয়ে আমরা
আমরা কনফিডেন্ট ছিলাম যে আমরা পারবো ইনশাআল্লাহ, সেই জায়গা থেকে এটা মানে করে ফেলা ফাইনালি আমরা তো তখন আর কি 2017 সালে তো আমরা মেট্রো ছিল এখানে, ছিল। তখন আমরা দেখতাম আর কি। আমি নিজেও কিন্তু স্যার এক্সারসাইজ স্টুডেন্ট স্যার। দ্যাটস গ্রেট, আই ডিডন্ট জি। নো দ্যাট। আমি আর কি 2019 এর স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট ব্যাচের স্যার। ওকে ওকে, ঠিক আছে গ্রেট স্যার। গ্রেট, লাভলি টু হিয়ার। সো তখন আমাদের আর কি, আমাদের তো ক্যাম্পাস ছিল হ্যাঁ 9 তলা, 8 তলা, 7 তলা, বর্তমানে 6 তলাও কিন্তু আমাদের ল্যাব ছিল। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ছয়তলা, এখন হেক্সাস জি। যে জায়গাতে। জি, হ্যাঁ এক্সার অফিস যেটা, এটা আমাদের ল্যাব ছিল, 2টা ল্যাব ছিল আমাদের এখানে। হ্যাঁ হ্যাঁ সো আমরা আসতাম যাইতাম দেখতাম আর কি তখন। আর আমরা আর কি, আমি ভর্তি হয়েছিলাম 2019-এর দিকে আর কি, 19-এর শেষের দিকে আর কি ভর্তি হয়েছিলাম। ওকে, মানে 19-এর শেষের দিকে। জি ওকে, মানে করোনার ঠিক আগে। জি, করোনার আগে না, 19 না, আমি মেবি 18 দিকে ভর্তি হয়েছিলাম ওকে, হেক্সাসে, আর 19-এ ভর্তি হয়েছিলাম আইটিআইতে, আইটিআই। ওকে ওকে, দুইটাতে। সো আমার এখানে আমাদের টিচার ছিল মোশাররফ স্যার। হ্যাঁ হ্যাঁ মোশাররফ স্যার, আর আপনি একটা ক্লাস নিয়েছিলেন আমাদের। হচ্ছে। স্যার একদিন আসেন না, তখন আপনি ক্লাস নিয়েছিলেন একদিন আমাদেরকে। ওকে, তো এইভাবে আর কি। তো তখনই আমি দেখলাম আপনাদের যে হেক্সাসে যেভাবে পড়ানো হইতো, মোটামুটি খুবই গ্রেটফুল, বা খুব সুন্দর করে স্যারের যে এক্সপ্লেন গুলো বা বোঝানো গুলো হ্যাঁ খুবই আন্তরিক লেভেলের। আমি একটাও ক্লাস মিস দিই নাই। ইভেন আমার একটা জিনিস মনে হয়েছে বা খুব ভালো লাগছিল, লাস্ট ক্লাসের দিন আপনি বলছেন যারা যারা অ্যাটেন্ডেন্স হইছে ঠিক মতো কিন্তু বুঝে নাই, তাদেরকে দরকার হইলে আমি আরেকবার সুযোগ দিব যাতে এসে এটা কমপ্লিট করে যায়। এই জিনিসটা খুবই গ্রেটফুল, মানে খুব আর কি। অন্য ম্যাক্সিমাম কোচিং সেন্টারে কি করে, কোর্স শেষ হইলে শেষ, কিন্তু আপনাদের এখানে এই জিনিসটা নাই। দেখলাম কি স্যার, স্টুডেন্ট কোর্স শেষ করছে, যদি কারো কমপ্লেন থাকে, বুঝে নাই সে, এখানে থাকে আবার বলতেছে তুমি এখানে আসো, আবার কোর্স বোঝো, করতে পারবে। আবার কোর্স হ্যাঁ, করতে পারবে। যে ওই তুমি জিনিসটা, নিয়মিত ক্লাসে ছিলে জি কিন্তু তোমার কোনো উন্নতি হয়নি, জি ওকে তুমি আমাদেরকে জানাও, আবার জি। ক্লাস করতে পারবে। তো হ্যাঁ ওই আমরা বলতাম। জিনিসগুলো আসলে খুব ভালো লাগছে আর কি। মানে পরিবেশ থেকে শুরু করে আমাদের ব্যাচে ম্যাক্সিমাম স্টুডেন্টই ভালো মতোই কোর্সটা কমপ্লিট করছে 2019-এ, 18 সালের। হ্যাঁ, না না, নাইস টু হিয়ার যে তুমি তুমি নিজে ইংলিশ শেখার চেষ্টা করেছিলে, which জি। is fantastic. আমি স্যার ইয়া পাইছি তো স্যার আপনাদের এখান থেকে, ওই যে Attendance award. অ্যাটেন্ডেন্স অ্যাওয়ার্ড না স্যার, ডিবেট কম্পিটিশন অ্যাওয়ার্ড পাইছি স্যার। অ্যামেজিং অ্যামেজিং। না আমরা চেষ্টা করি কি হাবিব, যে অনেকগুলো মানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এর মধ্য দিয়ে যাওয়া। জি, স্যার। এখানে প্রতিনিয়ত আমরা রেগুলারিটি মেনটেন করে ডিবেট কম্পিটিশন, ওয়ার্ড কম্পিটিশন, কারণ কম্পিটিশন হয় কি যে স্টুডেন্টসদের মোটিভেট করে তাদেরকে আসলে বেখেয়ালে জি একটা শেখার একটা যুদ্ধে নামিয়ে দেয়, জি এবং তারা মানে তাদের দেখা যায় যে আউটপুটটা অনেক বেশি বেড়ে হ্যাঁ। যায়। এমনিতে তারা শেখার চেষ্টা করছে, ওই জায়গা থেকে আরো 20% আসলে বাড়তি শেখার একটা চেষ্টা তারা করে। জি। যখন when it's about competition বা একটা পরিবেশ, একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট আমরা তৈরি করে দিই, তখন আরো বেশি করে তারা প্র্যাকটিস করে। তো হেক্সাসে আমরা চেষ্টা করেছিলাম। আমরা জানি যে সবসময় একটা ব্যাপার আমাদের মধ্যে কাজ করে, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ব্যাপারটা, এটা শুধুমাত্র একটা ক্লাসের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, একটা লেকচার বেসড প্রসেস করলে হবে না, তার সাথে দুনিয়ার বিষয় আসলে যুক্ত থাকে। মানে অনেকগুলো প্র্যাকটিস, যেমন কেউ যদি গাড়ি চালানো শিখতে চায়, সে যদি এটা তার বাড়িতে আসলে চালানোর চেষ্টা করে, হবে অথবা না। হ্যাঁ অনেক গ্রামে তো বড় বড় মাঠ আছে, তাই না? বা এই যে সামনে উইন্টার আছে, ওই সময়টাতে মাঠগুলো অনেক ফাঁকা থাকে ফসল তোলার পরে। তো এখন যদি কেউ বলে ওকে বিশাল একটা জায়গা, বিশাল একটা মাঠ, আমি সেখানে কি করব, আমি গাড়ি চালানো শিখে ফেলবো, হয়তো গাড়ি চালানো শেখা হবে, কিন্তু এই গাড়ি চালানো দিয়ে রাস্তা চালাতে পারবে না। রাস্তায় সে এটা কভার করতে পারবে না, কারণ তার রাস্তার মেজারমেন্ট তো জানা নেই। না। আরেকটা গাড়ির সাথে একটা অ্যাক্সিডেন্টই তার সর্বনাশ করে ফেলবে, আরেকটা গাড়ির সাথে ক্লাশ হতে পারে। অথবা ওই যে বলে না 60 টন ট্রাক, 5 টন ট্রাক যখন তার সামনে দিয়ে আসবে, তখন ভয় সে পাবে। ভয় পাবে, তখন সে কি করবে, রাস্তার পাশ দিয়ে নেমে যেতে পারে। জি ইট উইল বি again an accident. জি তো ব্যাপারটা এমন যে স্কিল বেসড যত লার্নিং আছে, স্কিল বেসড লার্নিং গুলোতে হয় কি যে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালি আপনাকে শিখতে হবে, প্রচুর প্র্যাকটিসের ব্যবস্থা থাকতে হবে। এট দ্য সেম টাইম ওই সময়টা থেকেই যে আমার মধ্যে যে চিন্তাটা কাজ করতো, যে ল্যাঙ্গুয়েজ দুনিয়াতে কেন আসছে, আমি ওই জিনিসটা বোঝার চেষ্টা করতাম, যে ল্যাঙ্গুয়েজ আসছে দুনিয়াতে ফর কমিউনিকেশন, তাহলে এটা সর্ট আউট কিভাবে হবে? আমার কথা হলো বাই কমিউনিকেশন। ওই যে আব্রাহাম লিঙ্কনের একটা কথা আছে না, যে গভর্নমেন্ট ইজ অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মাই ফিলিংস ইজ লাইক যে
ইংলিশ ইজ অফ দ্য পিপল বা ল্যাঙ্গুয়েজ ইজ অফ দ্য পিপল। ল্যাঙ্গুয়েজ, ভাষা, এটা তো মানুষই কথা বলে, পিপলই কথা বলে, এটা তো আসলে অন্য কোনো প্রাণী তো কথা বলে না। তো এই কারণে ভাষা দুনিয়াতে আসছে মানুষের জন্য, মানুষ কথা বলবে মানুষের মানে মনের ভাব প্রকাশের জন্য। এখন কিভাবে এটা আয়ত্ত করবে তারা, কিভাবে? বাই দ্য পিপল, মানে মানুষ ধারাই এটা শিখতে হবে। এখন যদি এমন হয় যে না লেকচার বেসড বা কেউ একজন বই দেখে দেখে শেখার চেষ্টা করবে, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। আছে না বাজারে অনেক বই পাওয়া যায় 30 দিনে ইংরেজি শিখুন, কিন্তু শর্টকাট তো আসলে কিছু শর্টকাট তো হয় না আসলে আলটিমেটলি। ওই জায়গা থেকে আমরা যেটা মনে করতাম যে না, এটা বাই দ্য পিপল, অর্থাৎ মানুষ থাকতে হবে, প্রচুর মানুষ থাকতে হবে, দে উইল টক, দে উইল স্পিক, দে উইল শেয়ার দেয়ার ভিউজ, মানে প্রচুর প্র্যাকটিসের সিচুয়েশন তৈরি হবে এবং মানুষ দ্বারা শেখা। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ইমপ্রুভ হবে। এবং কেন আমি ইংরেজি শিখছি, কেন ল্যাঙ্গুয়েজ শিখছি, কেন? ওই যে ফর দ্য পিপল, টু কমিউনিকেট। এই যে আমাদের স্টুডেন্টসরা আইএলটিএস করে, আইএলটিএস কেন করে? আইএলটিএস করতে হবে কারণ বাহিরে গিয়ে যাতে তারা কমিউনিকেশনটা করতে পারে, সাস্টেনেবল লাইফ লিড করতে পারে, আটকে যাতে না যায়। আমাদের স্টুডেন্টসরা হয়তো কথা বলতে প্রবলেমে পড়ে, যে কারণে আইএলটিএস ম্যান্ডেটরি করে দিয়েছে ইউনিভার্সিটিগুলো বা এমবেসির একটা রিকোয়ারমেন্টে থাকে। এখন তো স্যার বর্তমান যে অবস্থা, আইএলটিএস শুধু যে বাইরে যাওয়ার জন্য যে লাগবে জিনিসটা এমন, আগামীতে জব থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আইএলটিএস লাগবে না। 100%। আমরা তো দেখি সিলেটের আমাদের সিলেটেই যে ভালো ভালো স্কুল কলেজ যেগুলো আছে সেগুলোতে কিন্তু অনেক ক্ষেত্রে রিকোয়ারমেন্ট, অনেক ক্ষেত্রে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় যে আপনার কি আইএলটিএস আছে। অনেক ক্ষেত্রে জিজ্ঞেস না করা হলেও এটা পজিটিভলি দেখা হয় যদি কারো আইএলটিএস স্কোর থাকে। তাহলে দেখা যাচ্ছে কি যে বাইরে যাওয়ার জন্য আইএলটিএস যেমন দরকার, দেশে থাকলে, দেশে কিছু করতে হলে আইএলটিএস আরো বেশি করে দরকার, টু ডু সামথিং বেটার, অফ কোর্স বিগার। এখন তো গ্লোবাল কমিউনিকেশন হয়ে গেছে স্যার। হ্যাঁ 100%। আগে তো আমাদের দেশে ম্যাক্সিমাম কাজগুলো দেখা যায়, এখন অনেক ক্লায়েন্ট আছে বাইরের, হ্যাঁ, তখন তাদের সঙ্গে কমিউনিকেশন করতে হবে, যে কারণে আসলে আইএলটিএসটা আসলে আমার জন্য অনেক বেশি দরকার হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই, মানে নো ওয়ে, আইএলটিএস ছাড়া তো এখন কোনো গতি নাই, বিকল্প নাই, আগামীতে আরো বিকল্প থাকবেও না স্যার। না, এবং হ্যাঁ, এবং এটা তো আসলে আশীর্বাদও। মানে ল্যাঙ্গুয়েজের এই এবিলিটিটা যাদের আছে, প্রথম কথা হলো যে তারা দে ওয়ান্ট টু মুভ টু আদার কান্ট্রিজ, তারা যেতে পারছে, তারা যেতে চায় এবং ফাইনালি দে গো, তারা যেতে পারছে। এক আর 2 নাম্বার হচ্ছে এটা একটা স্কিল, এটার ফলে তারা কমিউনিকেশনটা ভালো মতো করতে পারছে, তখন কিন্তু ওইখানে গিয়ে ভালো জবও করতে পারছে, সো হুইচ ইজ হেল্পিং দেম। আচ্ছা স্যার, এখন একটা প্রশ্ন করি ব্যক্তিগত, এই যে উদ্যোক্তাদের জন্য স্যার আপনার কোনো পরামর্শ আছে কিনা? আপনার তো একটা জিনিস, আপনার লাইফ স্টোরি থেকে আমরা একটা জিনিস জানতে পারি, সাহস একটা বড় পদক্ষেপ। তারপরে আর কি কি পদক্ষেপ থাকতে পারে? হ্যাঁ, উদ্যোক্তাদের জন্য আমি যদি বলি, আমার মতো করে আমি যদি বলি, এগুলো নিয়ে অনেক ভালো ভালো পরামর্শ আছে। আর আমি আসলে 3টা জিনিসের ব্যাপারে আমি নিজের ক্ষেত্রে যে চর্চাটা সবসময় করার চেষ্টা করেছি, এবং আমি আমার অন্য ভাইদেরকে বা বোনদেরকেও একইভাবে হয়তো করতে বলতে পারি, যে 3টা ব্যাপার। একটা হচ্ছে অনেস্টি। ইউ নো হোয়াট হাবিব, যে লোকে বলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমি আসলে একটা জিনিস শিখেছি কয়েকজনের কাছ থেকে, যে সেটা হচ্ছে যে অনেস্টি ইজ দ্য অনলি পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটাও না, অনেস্টি ইজ দ্য অনলি পলিসি। তো একজন উদ্যোক্তা মানে তিনি যে সেক্টর, যে জায়গাতে কাজ করুক না কেন, তার শুরুর দিকে মানে সবসময় তার যেটা থাকতে হবে অনেস্ট। এর বাইরে দেয়ারস নো অল্টারনেটিভ দেয়ার। পৃথিবীতে হুএভার ইউ আর, আপনি যে ধরনের মানুষই হয়ে থাকেন না কেন, যে কাজই করতে যান না কেন, সততার বাহিরে দেয়ারস নো অল্টারনেটিভ দেয়ার। আপনাকে অনেস্ট থাকতে হবে। তো উদ্যোক্তা যদি কেউ হতে চায়, তিনি যেটা নিয়ে কাজ করতে চায়, যে সার্ভিস তিনি দিতে চায়, যে প্রোডাক্ট তিনি দিতে চায়, কিংবা যে ইন্ডাস্ট্রি তিনি বিল্ড আপ করতে চায়, তার ব্যাপারে 200%, 100% না 200% তাকে অনেস্ট থাকতে হবে। নাম্বার 1 এটা। নাম্বার 2 হচ্ছে তিনি তার কমিটমেন্টের ব্যাপারে যেন সজাগ থাকে। তার কমিটমেন্ট হয় না যে আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে কালচারালি একটা ব্যাপার কি, যে সোমবার মানে সোমবার না, সোমবার মানে মঙ্গলবার, 11টা মানে 11টা না, 11টা মানে এটা 12টা, সকাল মানে সকাল না, সকাল মানে দুপুর, 3টা হাত, কথায় কথায় বলে ডাইন হাত বাম হাত অজুহাত। এক্স্যাক্টলি। তো এই যে এই ব্যাপারগুলো, মানে আমি জানি আমার পরিচিত সার্কেল কত শত মানুষের সাথে মিশি, আমি জানি না, আই নোটিস এই জিনিসগুলো, যে একজন আমার বন্ধু, তিনি তার কমিটমেন্টের ব্যাপারে কতটা সজাগ। দেখা গিয়েছে যে হয়তো একজন বন্ধু, সে হয়তো আমার কাছ থেকে 1000 টাকা ধার নিল, বললো যে বুধবারে এটা দিয়ে দেবো, কিন্তু দেখা গেল এটা বৃহস্পতিবার হলো, অথবা তিনি দিচ্ছে না, এবং তার ধারণা কি যে এটা বন্ধুর কাছ থেকে নিয়েছি, বুধবার মানে কি বুধবার, অসুবিধা কি, এটা তো অত বলবে না, এন্ড ইট ডাজন্ট ম্যাটার। সেটা ঠিক আছে, হয়তো ইট ডাজন্ট ম্যাটার, বন্ধু হয়তো বলছে না, সেটা ঠিক আছে, কিন্তু
প্রবাবলি ইট ডাজ ম্যাটার, কোনো না কোনো সেন্সে ইট ডাজ ম্যাটার, এটা কিন্তু মানুষ কাউন্ট করে। তো মানে হোক একেবারে নিজের মানুষ, হোক আপন ভাইয়ের কাছ থেকেও আমি একটা কিছু নিলাম, অথবা তাকে একটা কমিটমেন্ট দিলাম যে তোমাকে আমি এই জিনিসটা এই দিন করে দেবো, এই তারিখে করে দেবো। তো আপন ভাই তো এই তারিখে করে দিতে পারেনি বলে ভাই আমাকে বলবে না যে তুমি আমার ভাই না, এরকম হয়তো বলবে না। বাট ইউ নো হোয়াট, আমি মনে করি যে যদি একজন মানুষ ভালো করতে চায় জীবনে, একজন উদ্যোক্তা বিশেষ করে যদি ভালো করতে চায়, তার প্রোডাক্ট বা তার সার্ভিসের ব্যাপারে হি শুড বি কমিটেড। তিনি যেটা যেভাবে দিতে চাচ্ছে সেটা যেন দে, সেটাতে তিনি যেন ডানে বামে না করার চেষ্টা করে, কিংবা তিনি যেন আলসেমি না করে, কিংবা তিনি যাতে না ভাবে যে সমস্যা নাই, মানুষ তো আর এটা বলছে না, মানুষ তো আর এটা চাচ্ছে না, এরকম ফিল যেন তিনি না করে, রাদার তার কমিটমেন্টটা যেন ঠিক রাখে। আর 3 নাম্বার হচ্ছে পরিশ্রম। মানে এগুলোরও মানে আমি যে জিনিসগুলো বলার চেষ্টা করছি এগুলোর তো কোনো অল্টারনেটিভ আসলে নাই, দেয়ারস নো অল্টারনেটিভ দেয়ার, পরিশ্রম করতেই হবে। হ্যাঁ, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। একেবারে টপ টু বটম আমরা পৃথিবীতে যত মহামানব আছেন, যত মহামনীষী আছেন, সবাইকে একেবারে টপ টু বটম থেকে যদি দেখি, সবাই পরিশ্রমী, পরিশ্রম ছাড়া কেউ অনেক সফল হয়েছেন এরকম ঘটনা পাওয়ার সুযোগ নেই, নজির নাই। এবং এটা আমার আসলে রিসেন্টলি আমার একটা ভিডিওতে আমি এটা শেয়ার করেছি যে মানুষের জীবনে অন্তত দুইবার মানে মিনিমাম 2বার খুব বেশি করে পরিশ্রম করতে হবে, এবং সেটা হবে অমানসিক পরিশ্রম, যাতে করে জীবনে আমরা অসাধারণ মানুষ হতে পারি। তো একটা হচ্ছে ছাত্র জীবনে, আর আরেকটা হচ্ছে কেরিয়ারে বা জব লাইফে বা বিজনেস লাইফে। মানে অন্তত 2বার, এটা আরো বেশিও হতে পারে, কারো ক্ষেত্রে এটা অনেকবার হতে পারে। মানে 1-2বার পরিশ্রম করলেই জীবনে সফল হয়ে যাব তার কোনো আসলে গ্যারান্টি নেই। তো ছাত্র অবস্থায় আমার কথা হলো যে একজন মানুষ যেন মানে পড়াশোনা সে যখন করে রাত দিন যেন পড়ে, অন্তত 1টা বছর বা 2টা বছর সে যেন রাত দিন পড়ে। অনেকগুলো ঘটনা ইন দ্য মিন টাইম ঘটে যেতে পারে, তার একটা ভালো মানে সুপার পড়াশোনার পর একটা ভালো এসএসসি রেজাল্ট তাকে কিন্তু ভালো গন্তব্যের দিকে নিয়ে যেতে পারে। সে একটা ভালো কলেজে ভর্তি হয়ে গেলে ওখান থেকে কিন্তু তার নতুন একটা শুরু হতে পারে, নতুন ফ্রেন্ড সার্কেল তৈরি হয়ে যেতে পারে, ভালো ভালো টিচারের সান্নিধ্য সে পেতে পারে। মানে এটা একটা গেম চেঞ্জার হতে পারে তার জীবনের জন্য। কিংবা সে ইন্টার পরে অনার্সের জন্য একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হলো, মানে ইভেন একটা ভালো রেজাল্ট সে করেছে, হয়তো অত ভালো ইউনিভার্সিটি বা কিছু একটা পেলো না, বাট একটা ভালো রেজাল্ট সে একটা প্লাস করতে পেরেছে বা আনতে পেরেছে, সেটা তাকে আলাদা একটা বুস্ট আপ দেবে, আলাদা একটা কনফিডেন্স দেবে। জীবনে যখনই কোনো ব্যর্থতা আসবে তার ওই অ্যাচিভমেন্ট তাকে স্মরণ করিয়ে দেবে যে লুক ম্যান, ইউ ডিড ইট বিফোর, তুমি না পেরেছিলে আগে, এখন তুমি কেন ভেঙে পড়ছো। এই কারণে আমি বিশ্বাস করি ছাত্র জীবনে একটা সময় খুব বেশি পড়াশোনা কিংবা অমানসিক পড়াশোনার কোনো অল্টারনেটিভ নেই। এট দ্য সেম টাইম আমি যখন কর্মক্ষেত্রে ঢুকে যাব ওই সময়টাতে আরো 2, 3, 5, 7 হতে পারে, কারো ক্ষেত্রে লম্বা হতে পারে টাইমটা, আরো 10 বছর জুড়ে হয়তো অমানসিক পরিশ্রম করতে হবে। তবে আমার যেটা ফিল হয় অনেক বেশি দিন লাগে না আলহামদুলিল্লাহ। সততা থাকলে, ওই যে একটু আগে বললাম না যে সততা থাকলে, কমিটমেন্ট ঠিক থাকলে, আর পাশাপাশি ওনার পরিশ্রম যদি ঠিক থাকে, 2-3 বছরও জীবনে অনেক ক্ষেত্রেই একজন মানুষের জীবনে হ্যাঁ গেম চেঞ্জার হতে পারে, দেখা যাবে যে তিনি অনেক বেশি সফল হতে পারে। তো আমি বলবো যে উদ্যোক্তা যারা, তারা আরো অনেক অনেক জিনিস আছে তাদেরকে হয়তো মেনে চলতে হয়, করতে হয়, কিন্তু এই 3টা বিষয়ে অবশ্যই 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 মানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, কোনো ছাড় দেওয়া যাবে না। আই ক্যান টেল ইট। উদ্যোক্তাদের তাহলে 3টা জিনিসই বেশি ফোকাস করার দরকার স্যার, আমরা এখান থেকে যা বুঝতে পারলাম। স্যার এখন আমি একটু জানতে চাবো স্যার, আপনারা তো স্যার অনেক স্টুডেন্ট পড়াইছেন স্যার, এই স্টুডেন্টের পরিমাণটা কিরকম হবে, সংখ্যা? না আলহামদুলিল্লাহ, যেহেতু প্রায় ছাত্র অবস্থা থেকেই পড়াই, একটু আগে বললাম, এবং এই 18-19 বছরের এই পড়ানোর জার্নিতে আলহামদুলিল্লাহ কত হবে মানে ইটস ডিফিকাল্ট টু জাস্টিফাই নাম্বার, ওইভাবে তো স্পেসিফিক বলা ভেরি ডিফিকাল্ট। তারপরে স্যার আমরা একটু জানতে চাই স্যার। হ্যাঁ, হয়তো 15,000 20,000 হতে পারে, এরকম কম বেশও হতে পারে। না এরকম হবে স্যার, আপনার যে ব্যাচ যেগুলো আছে স্যার, তো আর এই বিষয়ে তো স্টুডেন্ট মানে লাকি স্টুডেন্টরা। আলহামদুলিল্লাহ আমার নিজের জন্য এটা পরম সৌভাগ্যের যে এত এত মানুষের সাথে মেশার সুযোগ পেয়েছি, এত এত ছাত্রছাত্রী ভাই বোনদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। দিস ইজ সামথিং আমার কাছে কারণ মনে হচ্ছে, কারণ আমি তো আপনার একটা ক্লাস পাইছিলাম স্যার, একটা ক্লাসই আমাকে মনে হইতেছে এত অনুপ্রেরণা স্যার। সো যারা পুরা ক্লাস পাইছে স্যার এরা তো আসলে ফুললি লাকি স্যার। জানি না আসলে কতটা দিতে পেরেছি, কিন্তু আমি এটুকুন বলতে পারি যে আমার চেষ্টার কোনো ঘাটতি ছিল না। আই ট্রাইড হার্ড। আমি মানে ব্যাপারটা খালি যে পড়ানোর মাঝেই সীমাবদ্ধ ছিল না, ব্যাপারটা এরকম ছিল যে ইউ নো হোয়াট, বন্ডিংটা একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, a lot of things, দোয়া, পাশাপাশি হয় কি যে একটা আইএলটিএস স্কোর বা একজন ইংলিশে কথা বলতে পারে, এটা তার জীবন বদলের জার্নি হতে পারে। একটা ভালো স্কোর
তার স্বপ্নগুলো পূরণ করে দিতে পারে, তার দেশ থেকে বিদেশে যাওয়ার জার্নিটা সহজ হতে পারে। আমাদের এখানে অনেক স্টুডেন্টস আসে, বা আগেও আমি যেটা ফিল করতাম যে অনেক স্টুডেন্টস আমাদের কাছে আসতেছে যে তারা ভাবছে এটা একটা কোর্স। আমি প্রায় সুযোগ পেলে বলার চেষ্টা করি যে লুক, দিস ইজ নট অনলি আ কোর্স, দিস ইজ নট মেয়ারলি আ কোর্স, ইটস আ গেম চেঞ্জার, ইটস আ লাইফ চেঞ্জিং ইভেন্ট। তুমি এটাকে শুধু একটা কোর্স ভাববে না, একটা আইএলস তোমার জীবন বদলের জার্নি হতে পারে, তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারে। সেই স্বপ্নের সাথে বাবা মা জড়িত আছে, পরিবারের স্বপ্ন পূরণ হতে পারে, এবং তুমি সমাজে অবদান রাখতে পারো, এবং হচ্ছে এটা রাইট। জি আমাদের স্টুডেন্টসরা একটা আইএলস করে যখন বাইরে যায়, ফার্স্ট অফ অল তারা সেলফ ডিপেন্ডেন্ট হয়, সেকেন্ডলি তারা পরিবারকে সাপোর্ট দেওয়া শুরু করে, এবং সামাজিকভাবে তারা অনেকগুলো বিভিন্ন ধরনের সংগঠন কিংবা অনেকগুলো জায়গায়, সহযোগিতার অনেক জায়গায় তারা হাত বাড়িয়ে দেয়, তারা নিজেদের নামে কুরবানি দেয়। সো ক্যান ইউ বিলিভ একটা ইয়াং ছেলে যার কিনা 21 বছর বয়স, সে ওই বয়সেই ফ্যামিলির দায়িত্ব নিয়ে নিতে পারছে। সো এটাকে কিভাবে আমরা একটা অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট, এটাকে শুধুমাত্র কি আমরা কোর্স বলেই উড়িয়ে দিতে পারবো? ইটস না আ স্যার। গেম চেঞ্জার। তো ওই জায়গা থেকে আমি বলবো যে এরকম জায়গায় কাজ করতে পারা এবং ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করতে পারা, দিস ইজ সামথিং গ্রেট, দিস ইজ সামথিং মানে খুবই পিসফুল, এটা মানে খুবই আনন্দদায়ক। কারণ এটার মধ্যে, এবং আমি যেটা ফিল করতাম যেটার মধ্যে প্রচুর বরকত আছে। কারণ আমরা কি করছি, আমরা মানুষের জীবন বদলের জার্নিতে কাজ করছি, উই আর হেল্পিং পিপল টু চেঞ্জ, আমরা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছি। আল্লাহ তাআলা জীবন বদলে দেবেন, কিন্তু আমরা সেখানে উসিলা হিসেবে কাজ করার সুযোগ পাচ্ছি। তো আমি আমার টিমকেও এমনিতে বলি যে সবসময় যখনই কোনো মিটিং হয়, মানে যে মিটিং যেখানেই হোক, কিছুদিন আগে হেক্সাস মৌলভীবাজারে গিয়ে টিমের সাথে মিটিং করলাম, হেক্সাস গোবিন্দগঞ্জে গিয়ে টিমের সাথে মিটিং করলাম। তো আমার একটা বক্তব্য থাকে এরকম যে লুক, এই যে আমরা ওনাদেরকে সহযোগিতা করছি, হেল্প করছি, মানে এটা কেন করছি? নট যে দায়িত্ব পালন করছি, রাদা উই আর হেল্পিং টু কিপ সাম ইম্প্যাক্ট, সমাজে এটার একটা অবদান থাকবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি উই আর ওয়ার্কিং টু স্যাটিসফাই আল্লাহ। তো ওই ফিলোসফি থেকে কাজ করা, মানুষের যদি উপকার হয় এতে করে সেটার অনুরণন আমাদের উপর আসবে, আমরা মানুষের জীবন বদলে সহযোগিতা করার চেষ্টা করছি, আমাদেরও জীবন বদলে যাবে। দ্যাটস দ্য ইন্টারনাল ফিলোসফি। হ্যাঁ, এরকমই একটা ইকোসিস্টেম মনের মধ্যে কাজ করে। স্যার, আপনার তো প্রচুর স্টুডেন্ট বাইরে, স্যার বাইরে গেলে তো হঠাৎ করে দেখা যায় প্রচুর স্টুডেন্ট এসে জড়ো হয়, তখন কিরকম লাগে স্যার? না, কোনো সন্দেহ নাই যে এটা সামথিং গ্রেট। এমনও আছে যে দেশের বাইরে কোনো জায়গায় গেলে ওইখানে আমাদের স্টুডেন্টসরা থাকে, আনবিলিভেবল রেসপন্স হাবিব। অনেক ক্ষেত্রে আমরা দেখে যে বলি না তাদেরকে, কারণ তারা অনেক দূরের কোনো সিটি থেকে হয়তো আসবে, তাদের কষ্ট হবে, অনেকগুলো জায়গা তারা কভার করে আসবে, গাড়ি ভাড়া যাবে, এই পেরেশানিটা অনেক সময় তাদেরকে দিতে চাই না, বাট তারপরে তাদের জেনে জায়গা যায়। থেকে বাট দে ওয়ান্ট টু ডু ইট, মানে ভালোবাসা। যে আমার মনে হয় যে এটা আমাদের লাইনে, তো আমাদের তো হচ্ছে ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা যে কোনো ধরনের টিচিং এ এই ভালোবাসাটা সকল টিচাররাই পেয়ে থাকেন। মানে কোনো নিঃস্বার্থ, বাবা মায়ের পরে যদি কোনো নিঃস্বার্থ ভালোবাসা থাকে, বাবা মা ভাই বোনের পরে যদি কোনো নিঃস্বার্থ ভালোবাসা থাকে, সেটা একমাত্র আমার মনে হয় টিচারদের। টিচিং এ আছে, টিচাররা জি স্যার। পেয়ে থাকে সেটা। এটা আনবিলিভেবল। জি স্যার। স্যার, আমরা একটা আপনার কাছ থেকে একটা মেমোরেবল স্টোরি জানতে চাচ্ছি আপনাদের স্টুডেন্ট পড়ানো নিয়ে স্যার। স্টুডেন্টসদের সাথে পড়ানোর ক্ষেত্রে তো শত শত মানে মেমোরেবল স্টোরি আছে। কোনটা রেখে কোনটা বলবো এটা আসলে ডিফিকাল্ট টু তারপরে আইডেন্টিফাই। স্যার একটা বললেন স্যার। অনেকগুলো মানে মাঝে মধ্যে এগুলো বললেও আসলে মনে হয় যে আরো কতজনেরটা বাদ দিয়ে দিলাম। তো এই মুহূর্তে মাথায় যার কথা আসতেছে, আমাদের একজন ছাত্রী তানজি, সে অস্ট্রেলিয়াতে আছে। তো আমার মনে আছে তানজিও যদি আমাদের এই আলোচনাটা শুনে, সে হয়তো কানেক্ট করতে পারবে। যে মনে আছে সে কোর্সের মাঝামাঝি সময়ে একদিন আমাকে এসে বলে সে আর কোর্স করতে চায় না, তার এগুলো ভালো লাগে না, তার বুঝতেও একটু কষ্ট হচ্ছে এরকম। তো অনেক কথা আর কি, তাকে ১ দিন ২ দিন তার সাথে আমাকে কথা বলতে হয়েছিল, এবং শেষ পর্যন্ত আমি তাকে এটুকুনি বললাম যে, "ওকে ফাইন, তুমি এই কোর্সটা করো। যদি কোর্স করার পরে মনে হয় যে না, কিছুই হচ্ছে না, কোনোভাবে এটা তোমাকে হেল্প করছে না, বা তোমার বাসা অনেক দূরে, সেখান থেকে তুমি আসছো, ফাইন ঠিক আছে। তুমি প্রয়োজনে আবার কোর্স করবা। কোর্সের ফি তুমি দিও না, তাও তুমি আবার কোর্স করবা। অথবা তোমার যদি মনে হয় যে না, মানে এই কোর্স হেক্সাসে কোর্স করে টরে তোমার টাকাটাও গেল, সময়ও গেল, তুমি আবার তোমার কোর্স ফি ফেরত নিয়ে যাইও।" এরকম আরকি, মানে তাকে কনফিডেন্স দেওয়ার জন্য আমাকে এরকম বলতে হয়েছিল আরকি। তো যাই হোক, পরে সামহাউ সম্ভবত আমি কনভিন্স করতে পেরেছিলাম। এবং সে বলল, "ওকে স্যার, ঠিক আছে, আপনি এত করে বলছেন, আমি কোর্সটা শুধুমাত্র কমপ্লিট করব।" আ এই আরকি। তো পরে দেখা গেল যে সে কোর্স কমপ্লিট করল। কোর্স কমপ্লিট করার পরে সে আমাকে কি বলে যে, "আমি তো অপেক্ষায় আছি, কি জানি কি বলে, ওই যে হয়নি, পারেনি, কি জানি সে কি বলে।" পরে কোর্স কমপ্লিট করার পরে এসে বলে যে, "স্যার, আলহামদুলিল্লাহ শেষের দিকে এসে মোটামুটি একটা ভালো কনফিডেন্স আসছে আমার। আমার মনে হয় স্যার আমি এক্সাম দিতে পারব।" সে এরকমই বলল।
ওই যে নাইস, আমরা তো অবশ্যই মনে করি তুমি এক্সাম দিতে পারবা। তো তারপরে সে এক্সাম দিল, তো স্কোর আইএলটিএস স্কোর 6 আসে। আলহামদুলিল্লাহ, আমি যেটা বলতে চাই যে পরবর্তীতে সে অস্ট্রেলিয়ার অ্যাপ্লাই করে, সে অস্ট্রেলিয়াতে যায়। বছরে একবার হলেও সে আমাকে নক দেয়, কেমন আছেন স্যার, বা ভালো আছেন কিনা, তো মানে সবকিছু হ্যাক্সাস ভালো চলছে কিনা, বা এখানে স্যার কারোর সাথে দেখা হলে, সিলেটের কারোর সাথে, বাংলাদেশের কারোর সাথে দেখা হলে আমি হ্যাক্সাস নিয়ে কথা বলি। এবং তার সবচেয়ে শান্তির জায়গা যেটা, তার কথা হলো যে এটা একটা গেম চেঞ্জার ফর হার। আইএলটিএস তার জীবনটা বদলে দিয়েছে, বা আমরা সেখানে সহযোগিতা করতে পেরেছি। শি ইজ গ্রেটফুল টু টু দিস অল। এবং এই মুহূর্তে সম্ভবত সে তার পরিবারের রেসপন্সিবিলিটিটাও সে নিয়েছে। এই যে তার নিজের যে সফলতা, তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট, নিজে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া, একটা মেয়ে হয়েও সেলফ ডিপেন্ডেন্ট হওয়া, অ্যাট দ্য সেম টাইম সে পরিবারের সহযোগিতায় কাছাকাছি থাকা, ফাইন্যান্সিয়ালি কিংবা অন্যান্য জায়গায় হয়তো। তো এটা আমার মনে হয় যে তার জন্য একটা মানে Turning অসাধারণ, point. হ্যাঁ, একটা টার্নিং পয়েন্ট। আর এই জায়গায় এই যে একটা শক্ত রোল প্লে করতে পারা, বা এই যে মাঝে মধ্যে সে খোঁজ নিয়ে বলে যে থ্যাংক ইউ অনুভূতিটা স্যার, হ্যাঁ, এটা আমার মনে হয় ইটস গ্রেট একটা রিয়েলি অনুভূতি। গুড ফিলিং ফর মি। বা মানে আমার এটা এখনো খুব ভালো করে মনে আছে সেই শুরুর দিন থেকে। তানজির এই ঘটনাটা যথেষ্ট ডিফারেন্ট ছিল আমার জন্য, এরকম। তাহলে উনি ওয়ান অফ দ্য লাকি পারসন স্যার, আপনি গল্প বলছেন। না, আলহামদুলিল্লাহ। এবং এরকম অনেক অনেক আছে আর কি, মানে অনেকের সাথে অনেক ভিন্ন ভিন্ন অনেক রকম স্মৃতি আছে অনেক স্টুডেন্টসদের সাথে। বুঝতে পারলাম স্যার। তো স্যার আরেকটা প্রশ্ন আমার আছে আর কি, যে স্টুডেন্ট যারা আছে, মনে করেন কোনো স্টুডেন্ট আছে অনেক দুর্বল, হ্যাঁ, ঠিক আছে? তো এখানে তো আপনি একটা জিনিস বললেন, তাদেরকে আপনারা ইন্সপিরেশন করেন। হ্যাঁ, এখন বেশি দুর্বল যারা আছে, তারা যখন দেখা যায় হঠাৎ করে রেজাল্টটা খুব ভালো পেয়ে গেল, হ্যাঁ। তাদের যে তার পরবর্তীতে এসে আপনার সঙ্গে যে দেখা করে, তখন আপনার কিরকম ফিলটা হয় স্যার? না, খুব স্বাভাবিক। এটা তো অসাধারণ। মানে উই ফিল রিয়েলি গ্রেট যে তারা যখন তাদের প্রত্যাশিত স্কোরের চেয়ে বেশি পেয়ে যায়, তাদের জন্য এটা তো মানে আনন্দের বন্যা বয়ে যায়। রিসেন্টলি আমাদের এক ছাত্র দেখলাম যে আশরাফ, সে আইএলটিএস 6.5 পেয়েছে। সে এতটা খুশি ছিল 6.5 পাওয়ার পরে, সে তার বাবা-মাকে নিয়ে এসেছে এবং বাবা-মাকে বলেছে যে যদি সে আইএলটিএস এ কাঙ্ক্ষিত স্কোর করতে পারে তাহলে তাদেরকে নিয়ে সে আমার সাথে ভিডিওতে আসবে। এরকম কিন্তু তার একটা কমিটমেন্ট ছিল। এবং মানে ক্যান ইউ বিলিভ যে বাবা-মা কোনোদিন ক্যামেরার সামনে আসেননি, কোনোদিন না। বাট ফর দ্য ফার্স্ট টাইম, এবং তার কথা হলো যে না, আসতে হবে, কারণ আমার এই অ্যাচিভমেন্টের সাথে বাবা মা তো যুক্ত। বাবা মার এই সাহস, বাবা মার এই সাপোর্ট আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। অ্যাট দ্য সেম টাইম হ্যাক্সাস পরিবার আমাকে এত সহযোগিতা করেছে। তো এটা আমার কাঙ্ক্ষিত স্কোর আসার মানে হলো যে এটা আমার লাইফের একটা বড় অর্জন। এই অর্জনের সাথে হ্যাক্সাস পরিবার এবং আমার যে মূল পরিবার, দুইটাকে আমি একটু ব্লেন্ড করতে চাই এবং সুলতান স্যারের সাথে আমি ভিডিওতে আসতে চাই। তো এইটা আমি বলবো যে তারা যখন স্কোর করে, এরকম আরো অনেক ঘটনা আছে। এগুলো মানে ট্রাস্ট মি হৃদয় ছুঁয়ে যায়। বা মাঝে মধ্যে আমি যে এই ইন্টারভিউ প্রোগ্রামগুলো নেই, মানে ইট সামটাইমস ইট মেক্স মি ইমোশনাল। আমার নিজের বা অনেক সময় আছে বাবা মা অনেক সময় কেঁদে দেন, বা স্টুডেন্টসরা অনেক সময় কেঁদে দেয়। ইট টাচেস হার্ট, ইট টাচেস অল দ্য ফিলিংস। এবং জি স্যার। খুবই ভালো লাগার ফিলিংস এগুলো। হ্যাঁ, এটা একটা জিনিস স্যার। আবার বর্তমানে তো স্যার অনেক স্টুডেন্ট স্যার মনে করেন সিলেটের বাইরে থেকে, হ্যাঁ, যেমন ঢাকা, চিটাগাং, অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু হ্যাক্সাস চিন্তা হ্যাঁ, মধ্যে আসতেছে। আসতেছে হ্যাঁ। স্যার। তখন এটা স্যার কিরকম লাগে স্যার? মানে আমার কাছে মনে হচ্ছে আগামী সময়ে সিলেটকে স্যার আপনি একটা নতুন একটা হার্বে পরিবর্তন করে দিচ্ছেন স্যার, যেটা হচ্ছে আইএলটিএস এর হার্ব। না, আমি যতটুকু আলহামদুলিল্লাহ। জানি স্যার, এখন হ্যাঁ, হ্যাক্সাস নট অনলি সিলেট, এটা না, সাউথ এশিয়ার ভিতরে অন্যতম একটা ভালো একটা অবস্থানে আছে ইংলিশ হ্যাঁ। ইনস্টিটিউট হিসাবে স্যার। না, ইউ আর সেইং দ্য ট্রুথ। এবং হাবিবের এই ইনফরমেশনটা ঠিক আছে। এই মুহূর্তে ব্রিটিশ কাউন্সিলের সাউথ এশিয়ার অবস্থানগত জায়গায় হেক্সাস টপ অবস্থানে আছে। এটা আমাদের জন্য একটা অবিশ্বাস্য ব্যাপার। আমি বলবো যে সিলেটবাসীর জন্য, সিলেটের প্রতিষ্ঠান হেক্সাস, সিলেটের জন্য এটা অত্যন্ত গর্বের। বাংলাদেশের জন্য বা বাংলাদেশীদের জন্য অত্যন্ত গর্বের, কারণ সিলেটের বা বাংলাদেশের একটা প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিলের 4 বারের বাংলাদেশ সেরা, সেরা হেক্সাস। এবং সেখানে সাউথ এশিয়ার ভিতরে। সাউথ এশিয়ার মধ্যেও ব্রিটিশ কাউন্সিলের টপ অবস্থানে হেক্সাস আছে। এটা অত্যন্ত গর্বের আমাদের সকলের জন্য। জি, তো এটা সিলেটের আমাদের ভিতরে ডিফিকাল্ট সিলেটের জায়গা থেকে স্যার। ডেফিনেটলি। এবং যেটা বললে যে সিলেটে মানে এটাকে একটা এডুকেশনাল বা ল্যাঙ্গুয়েজ এডুকেশনের একটা হাব হাব। বানানো, এটার প্ল্যান সত্যি কথা যদি আমি বলি ছিল, আমাদের ছিল। আমরা ইনশাআল্লাহ স্বপ্ন দেখতাম। পরিবর্তনের কাছাকাছি চলে আসছে স্যার। না, আলহামদুলিল্লাহ, আমরা স্বপ্ন দেখতাম যে এত ভালো একটা আইএলটিএস সেন্টার। কারণ হয় কি যে ওই যে বললাম না যে স্টুডেন্টস হয়তো আমাদের কাছে আসছে, তারা ভাবছে এটা একটা কোর্স, কিন্তু আমরা তো সেটা ভাবছি না। আমরা এটাকে কোর্স মনে করছি না। আমরা মনে করছি এটা একটা
জীবন বদলের জার্নি, এটা একটা মাইলস্টোন হবে তার লাইফের জন্য। ক্যান ইউ বিলিভ যে দেখো হাবিব, একটা ছেলে বা একটা মেয়ে তারা খুব সাধারণভাবে আমাদের ক্লাসে আজকে বসে আছে, কিন্তু এই ছেলে বা এই মেয়ে আজকে থেকে 1 বছর পরে পৃথিবীর নামকরা কোনো দেশের কোনো ইউনিভার্সিটিতে সে বসে থাকবে এবং তার জীবনে ইন দ্য মিন টাইম প্রচুর পরিবর্তন চলে আসবে। তো এই যে একটা বিশাল পরিবর্তন, এই জার্নিকে শুধু কি আমরা শুধু একটা কোর্স দিয়ে কি ডিফাইন করতে পারি, শুধু একটা সম্ভব না। লার্নিং প্রসেস দিয়ে কি ডিফাইন করতে পারি? আমি যে বারবার আমার কথাতে বলছিলাম যে জীবন বদলের জার্নি হিসেবে আমরা ডিফাইন করি, তো ওই জায়গা থেকে আমাদের প্ল্যান ছিল কি যে না, যদি তাই হয় এটা একটা সমাজ বদলে দিতে সাহায্য করছে, তাহলে এটা এত হেলাফেলা করে সাধারণভাবে কিছু টাকা আমরা নিচ্ছি আর ছাত্রছাত্রীদেরকে সার্ভিস দিচ্ছি, এরকম এটা হতে পারে না। এরকম হয়তো হচ্ছে, হয়তো টুকিটাকি হতে পারে, কিন্তু এটার ফাইনাল আলটিমেট আউটকাম মানে 200% বা 100% আকারে আসবে না। তো আমাদের একটা প্ল্যান ছিল যে এত এত ফ্যাসিলিটিস ইন্ট্রোডিউস করতে হবে, মানে এ টু জেড একজন স্টুডেন্ট কোনোভাবেই আটকাবে না, এ টু জেড জার্নিটা তার আমরা বাস্তবায়িত করব। তো সেই জায়গায় প্রচুর ফ্যাসিলিটিস এবং মনের মধ্যে এরকম মানে একটা সুপ্ত ভাষণা ছিল সত্যি কথা, যে এত ভালো সার্ভিস আমরা দিতে চাই, এত ভ্যারাইটি নিয়ে আসতে চাই, মানে সবলরা যেমন পারবেন এট দ্য সেম টাইম দুর্বলরাও আটকাবেন না। তো ওই জায়গা থেকে আমাদের প্ল্যান ছিল যে মানে হেক্সাসকে এমন জায়গায় আমরা দেখতে চাই যেখানে শুধু সিলেটের মানুষের আস্থার জায়গা তৈরি হবে না, বাংলাদেশের মানুষজন হেক্সাসে ছুটে আসবেন, তাদের একটা বিশ্বাসের জায়গা তৈরি হবে যে একটা ভালো আয়েল সেন্টার আছে, তার নাম হেক্সাস এবং সেটা সিলেটে আছে। এরকম আমরা সামনের দিনগুলোতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেতে পারবো কিনা আমরা জানি না, আমাদের হয়তো চেষ্টা আছে, কিন্তু এট দ্য সেম টাইম এই মুহূর্তে আমরা যেভাবে আছি, আমাদের এই মুহূর্তে 13টা ক্যাম্পাস বাংলাদেশে আছে, একটা ইউএসএ তে আছে, আমাদের জায়েদ স্যার সেখানে সেটা অপারেট করছেন। তো আমাদের কথা হলো যে ওকে ফাইন, যেভাবে আছে সেভাবেও হেক্সাস যেন তার অস্তিত্বের জানান দিতে পারে, সারা দেশ জুড়ে হেক্সাসের একটা সুনাম যেন বয়ে যায়। জি। তো ওইটার মনে হয় যথেষ্ট কাছাকাছি আমরা আসতে পেরেছি। এই মুহূর্তে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রায় 20-25টা জেলা হেক্সাস কাভার করে বলতে কি যে হয়তো সব স্টুডেন্টস এখানে আসেন না, কিন্তু স্টিল অনেক আগ্রহী স্টুডেন্টস যারা, অনেক উৎসাহী স্টুডেন্টস যারা যারা ইংলিশ মার্কেটের খোঁজ খবর রাখেন তারা কিন্তু আসেন। এবং ব্রাহ্মণবাড়িয়া সবচেয়ে বেশি সম্ভবত স্টুডেন্টস হেক্সাসে আসেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। এই মুহূর্তে 2 জন ব্রাহ্মণবাড়িয়ার স্টুডেন্ট যারা কিনা আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, সেখানে একটু বিরতি নিয়ে তারা হেক্সাসে আসছেন। তাদের প্রথমত যে প্রাইমারিলি হয়তো ফার্স্ট ধাপটা শেষ হয়েছে, এখন ইংলিশে একটু ভালো হতে চাচ্ছেন, তারা আমাদেরকে বললেন যে তারা দাওয়ার কাজে পৃথিবী জুড়ে তারা বিচরণ করতে চান এবং তারা ফিল করছেন যে তাদের ইংলিশ এখানে একটা বড় দরকার, ফ্যাক্টর। খুবই বড় একটা তো ফ্যাক্টর। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ওকে ফাইন, আপনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আপনাদের আসলে এবং আল আজহার ইউনিভার্সিটিতে আপনারা পড়াশোনা করেন, ইউ আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আবার আপনি তো চাইলে অনেক ঢাকা বা বিভিন্ন জায়গায় আপনি আইএলটিএস করতে পারতেন, বাট সিলেটে কেন? তো তারা বললেন যে হেক্সাসের ব্যাপারে বললেন যে অনেক প্রশংসা শুনেছি, পরিচিত অনেকেই এখানে করেছে। তো ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল বা ময়মনসিংহের শেরপুর, ঢাকায় ওখানে নারায়ণগঞ্জ, অনেক মোটামুটি এলাকা মানে বাংলাদেশের ম্যাক্সিমাম জেলা থেকে হ্যাঁ আমি জানার মতো স্টুডেন্ট এখানে আসতেছে, আসতেছে মানে স্যার। কক্সেস বাজার মানে মানে ইভেন ঢাকা, প্রপার ঢাকা থেকেও পুরান ঢাকা, মিরপুর, রমনা, গুলশান, জি, বাড্ডা, রিসেন্ট কিছুদিন আগে বনানী, তো একজন স্টুডেন্ট হ্যাঁ আসছিল স্যার ঢাকা থেকে। ঢাকা থেকে রেগুলার জি। এবং আরো মানে এগুলো তো সব জেলার নাম মনে থাকে না, পাবনা, নাটোর, রাজশাহী, বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা, মানে এরকম প্রত্যন্ত এলাকা থেকে হেক্সাসে স্টুডেন্ট আসতেছেন। তো আমার মনে হয় যে আমাদের যে একটা ভিশন ছিল জি। সিলেটকে একটা এডুকেশনাল হাব বানানো, সেটা মনে হয় আমরা এগিয়ে যাচ্ছি, খুব ভালো জি। মতোই সম্ভবত এগিয়ে যাচ্ছি। মানুষজন বাংলাদেশ থেকে মানুষজন আসছে, তারা বিশ্বাস করছে এখানে খালি হেক্সাস আমি বলবো না, সিলেটের আরো আইএল সেন্টার যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো করছে জি। এবং আমাদের এখানে সেবার মানটা আমি বলবো যথেষ্ট ভালো। মানুষজন চেষ্টা করছে টু প্রোভাইড কোয়ালিটি এডুকেশন বা কোয়ালিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। জি। তো আমার মনে হয় সামনে স্বপ্ন হলো আকাশ ছোঁয়া, যেতে হবে আরো বহুদূর। জি, তার জন্য ইনশাআল্লাহ আমরা স্যার, চেষ্টা করছি কাজ করার, সকাল ইনশাআল্লাহ সন্ধ্যা হবে। রাত দিন। ইভেন আমার এটাও মনে হচ্ছে আগামীতে আমাদের দেশে নেপাল কিংবা ইন্ডিয়ান কলকাতা এসব এলাকা থেকে মানুষ আসবে হ্যাঁ, আমি কোর্স বলতে চাই করতে। অলরেডি আসছে, ইন্ডিয়া থেকে স্টুডেন্টস অলরেডি আসছে, নেপালের আলহামদুলিল্লাহ। স্টুডেন্টসকে আমরা অলরেডি আইএলটিএস করাচ্ছি। এটা যদিও হইতেছে নেপাল থেকে আইএলটিএস এর জন্য আসে নাই, ওনারা যে সিলেটে বিভিন্ন মেডিকেলে পড়েন, আইএলটিএস এর জন্য আমাদের এখানে আইএলটিএস অলরেডি করেছেন। আসাম থেকে আমরা স্টুডেন্টস পেয়েছি, ইন্ডিয়ার আরো কিছু গুয়াহাটি সম্ভবত ওখান থেকে আমরা স্টুডেন্টস পেয়েছি। দ্যাটস এটা গ্রেট একটা হ্যাঁ, নিউজ। ইন্ডিয়া থেকে শুধু আইএলটিএস এর জন্য আসছেন এরকম স্টুডেন্টস আমরা পেয়েছি। এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট স্যার। অ্যাচিভমেন্ট, হ্যাঁ, এটা তো আমি অসাধারণ আশা করি feelings। এটা যত দিন যাবে এটা পরিমাণ আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ, আমরা খুবই আশাবাদী এটা যেন জি। বাড়ে এবং আমরা, কারণ হাবিব,
অনেক ফ্যাসিলিটিস আমরা নিয়ে এসেছি, অনেক ভেরিয়েশন, যেটা সম্ভবত এর আগে কেউ ভাবে চিন্তা করেনি, বাট আমরা আমরা চেষ্টা করেছি এগুলো ইন্ট্রোডিউস করার। যেমন গত বছর কিছু স্টুডেন্টস বলছিল কি যে তাদের হোমওয়ার্ক করতে প্রবলেম হয়। এবং ওই যে যে বললাম না যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে স্টুডেন্টস আসে, তারা আসছে এখানে হেক্সাসে হোমওয়ার্ক করা, বা তারা অনেক জায়গায় হোস্টেলে থাকে, মেসে থাকে। তো একজন আমাকে বলছে যে এখানে যে আসি স্যার, অনেক সময় আমি যাদের সাথে থাকি তারা অনেক সজাগ থাকে, বা রাত্রিবেলা পড়া যাচ্ছে না, তারা ফজর পর্যন্ত সজাগের পরে ঘুমাচ্ছে, তো আমি চাইলেও পড়তে পারছি না। তো এরকম বিভিন্ন জন কিছু সুবিধা অসুবিধার কথা শেয়ার করছিল। তো পরবর্তীতে আমরা চিন্তা করলাম কি করা যায়। আমার এরকম আমি চিন্তা করছি, হঠাৎ মনে হলো ওকে ফাইন, লেটস ফাইন্ড আ সলিউশন ফর দিস। পরে কি করলাম যে ওকে আমরা তাদের হোমওয়ার্ক করার একটা ব্যবস্থা করে দেবো, এবং তারই প্রেক্ষিতে আমরা সাথে সাথে হোমওয়ার্ক স্টেশন নামে একটা সেগমেন্ট আমরা এস্টাবলিশ করলাম। এখন ওই হোমওয়ার্ক স্টেশনটা খুবই জমজমাট, Popular হয়ে গেছে। খুবই পপুলার। মানুষজন আসে, মানে আমাদের স্টুডেন্টসরা আসে সারাদিন ওইখানে বসে, তাদের যত সকল হোমওয়ার্ক আটকে থাকে সেগুলো তারা এখান থেকে ক্লিয়ার করে বাসায় গিয়ে হোমওয়ার্ক করতে হবে। অনেকে আছে না, তাদের ধরা যাক তারা পরিবারেই থাকে, তাদের অত হ্যাসল নেই, কিন্তু গ্রাম থেকে আত্মীয় স্বজন আসছেন, পরিচিত কেউ আসছেন, এখন কি মানে হয় না যে একটা তো জায়গার সংকুলনের তো একটা চ্যালেঞ্জ থাকে। একসঙ্গে স্যার এখানে দুইটা কাজ হয়ে যাচ্ছে হ্যাঁ। স্যার, একসঙ্গে সে হোমওয়ার্ক করতে পারছে প্লাস টিম ওয়ার্কও করতে পারতেছে। টিম ওয়ার্ক হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে, সে একটা এনভায়রনমেন্ট পাচ্ছে। মোস্ট জি। ইম্পর্টেন্টলি গত সপ্তাহে একটা ছাত্র বললো যে স্যার তারা আছে 8 আসছে, বলে স্যার আমি হেক্সাসের স্যাকটাকে, আমাদের সেলফ অ্যাক্সেস সেন্টার আছে যেখানে সকল ম্যাটেরিয়ালস আছে, একজন কোঅর্ডিনেটর থাকেন, মানে প্রপার এনভায়রনমেন্ট। হোমওয়ার্ক এটা একটা সেগমেন্ট, আবার সেলফ অ্যাক্সেস সেন্টার সেটা আরেকটা সেগমেন্ট। তো সে বলছে কি যে আমি কিন্তু সেলফ অ্যাক্সেস সেন্টারে স্যার বসে পড়াশোনা করতাম, কারণ আমার আসলে পড়াশোনার একটা পরিবেশ না পেলে সেটা আমাকে টানে না। যেমন আমি বাসায় বসছি, মানে আমি কেন পড়বো এই ফিলিংসটা আমি ক্যারি করতে পারছি না, কিন্তু যখন হেক্সাসে আসছি, সেলফ অ্যাক্সেস সেন্টারে আমি বসছি, মানে ইট ক্রিয়েট সাম সর্ট অফ কানেকশন। আমি আলাদা একটা গতি পাচ্ছি যে আমার পড়তে হবে, আরো ভালো করতে হবে, কারণ আমার ডানেও স্টুডেন্টসরা পড়ছে, আমার বামেও স্টুডেন্টসরা পড়ছে। তো ওই জায়গা থেকে আমরা চাচ্ছিলাম কি যে এই যে হোমওয়ার্ক স্টেশনের কথা বললাম, আরো বললে অনেক ফ্যাসিলিটিসের কথা বলা যাবে, কিন্তু বললে হয়তো আজকে আলোচনা বেশি লম্বা হয়ে যাবে, আমি বলছি না, কিন্তু একটা এক্সক্লুসিভ আইডিয়ার কথা আমি বললাম। বা আমাদের এখানে প্রি কোর্স কাউন্সেলিং একটা ব্যাপার আছে। প্রি কোর্স কাউন্সেলিং কি, যে স্টুডেন্টস আমাদের এখানে আসে, তাদের 10 দিন 15 দিন পরে কোর্স শুরু হয়, তো মাঝখানের এই টাইমটা অনেকে চায় কি রাতারাতি শুরু করে দিতে, যে আমি আজকে আসছি অ্যাক্সেসে ভর্তি হয়েছে, কালকেই শুরু করে দিতে চাই। তো অনেক সময় কালকে তো ব্যাচ নাও থাকতে পারে, তার ব্যাচটা 10 দিন পরে হয়তো শুরু হবে। এখন এই সময়টা সে কিভাবে কাজে লাগাবে, আমাদের কথা হলো কাজে লাগাতে হবে। তখন কি আমরা একটা গাইডলাইন তাদেরকে দেই, একটা রিপোর্ট সিস্টেম করে দিই যে এই পড়াশোনাগুলো পড়ে নিয়ে আসতে হবে, আমরা তার কিন্তু তদারকি করবো, আমরা ফিডব্যাক নেব। তো এভাবে মানে আমাদের প্ল্যান ছিল কি যে আমরা শুধু ক্লাসে যাব আর ক্লাস নেব আর কয়েকটা টেস্ট নেব আর স্টুডেন্টসদের আইএলটিএস স্কোর চলে আসবে, কিংবা ইংরেজি শেখা হয়ে যাবে, এটা সম্ভব না। স্টুডেন্টসদেরকে ওরকম এনভায়রনমেন্ট দিতে হবে, ওরকম ফ্যাসিলিটিস দিতে হবে, অ্যাম্বিয়েন্স দিতে হবে, যেটা আমার মনে হয় আমরা হয়তো দিতে পেরেছি। অনেকটা যে স্যার। কারণে স্টুডেন্টস বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে আসছেন, সিলেটের মানুষজন সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে, মানে সিলেটের বিভিন্ন জেলা শহর থেকে আসছেন, পাশাপাশি সারা বাংলাদেশ থেকে স্টুডেন্টস আসতেছেন, বাংলাদেশের বাইরে থেকেও স্যার। বাংলাদেশের বাইরে থেকেও আসছেন। হ্যাঁ, দ্যাটস অ্যামেজিং। অনলাইনে আমাদের অনলাইন আইএলটিএস কোর্সে মালয়েশিয়া থেকে স্টুডেন্ট জয়েন করেন, ইউকে থেকে স্টুডেন্টসরা জয়েন করেন অনলাইন আইএলটিএসে। সো আমার মনে হয় যে গ্রেট, ভালো লাগে, আমরা আরো উৎসাহ পাই, আরো সকাল সন্ধ্যা কাজ করতে ভালোবাসি তখন। ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ আমরা আশাবাদী এটা আরো অনেক দূরে এগিয়ে যাবে স্যার, এবং ইনশাআল্লাহ। খুবই শীঘ্রই এটা বাংলাদেশ না সাউথ এশিয়ার সবচেয়ে বড় একটা হার্বে পরিণত হবে স্যার। আর হ্যাঁ। এবং আমি এটা দেখতেছি স্যার, আপনি এখানে চলে যাচ্ছেন যে ইংলিশটাকে নিয়ে স্যার। আল্লাহ চাইলে সবই সম্ভব, জি স্বপ্ন স্যার। দেখতে তো দোষ নেই। না স্যার। যদি কপালে থাকে বা আমাদের চেষ্টা, যদি প্রচুর পরিমাণ চেষ্টা থাকে, এগুলো তো বড় স্বপ্ন, আরো বড় স্বপ্ন, এগুলোর জন্য প্রচুর হার্ড ওয়ার্ক, মানে আনবিলিভেবল, হাবিব বুঝাইতে পারবো না। এবং টিমকে আমরা অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। টিম প্রচুর কষ্ট করে আমাদের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা আমাদের সেন্টার যতগুলো আছে, যত প্রত্যন্ত এলাকাতে আমাদের সেন্টারগুলো আছে, গোবিন্দগঞ্জ বলি, কিংবা একটা বড়লেখা সেন্টার বলি, মৌলভীবাজার বলি, হবিগঞ্জ বলি, বিশ্বনাথ বলি, বিয়ানীবাজার বলি, কিংবা গোলাপগঞ্জ বলি, উপশহর বলি, আম্বরখানা, আমাদের মেজটিলা, যতগুলো আছে, মানে আমি যেগুলোর নাম বলতে পারিনি, যতগুলো আছে, সব জায়গায় টিমে আমাদের ভাইয়েরা বোনেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে Support যাচ্ছে। দিছে। হ্যাঁ, এবং আমি বলবো যে সৎ চেষ্টা, মানে স্টুডেন্টসদের ভালো হবে এই চেষ্টা থেকেই, চাওয়া থেকেই সবাই কাজ করার চেষ্টা করছে, এবং তার রেজাল্টও সম্ভবত আসছে। ইনশাআল্লাহ স্যার। এখন স্যার একটা প্রশ্ন বলি স্যার, আপনার লাইফে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ কোনটা মোকাবেলা করছিলেন স্যার?
কঠিন চ্যালেঞ্জ আসলে তো একটা হচ্ছে যে আমাদের আসলে ওভারঅল সিচুয়েশনের হেক্সাজিও দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে একটা ছিল যে আমাদের করোনার সময় আমরা বেশ ভালো চ্যালেঞ্জের মধ্যে পড়েছিলাম। উই হ্যাড আ টেরিবল টাইম, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আবার সেটা আমরা উতরে আসতে পেরেছিলাম এরকম। আর এছাড়াও এমনিতে আসলে প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে অনেক চ্যালেঞ্জেস থাকে, ছোট ছোট চ্যালেঞ্জেস থাকে অনেক সময়, বা অনেক ভালো ভালো কাজের উদ্যোগ নিলে সেখানে ইনভেস্টমেন্ট বা আরো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকে। তো আলহামদুলিল্লাহ আসলে ওইভাবে খুব একটা প্রবলেম হয়নি, আমরা প্রত্যেকবারই উতরে আসতে পেরেছি। আল্লাহর রহমত ছিল, বরকত ছিল, খুব বেশি ওইভাবে আটকে যাইনি আমরা, উতরে আসতে পেরেছি আর কি। এছাড়াও অনেক সময় ছোট ছোট চ্যালেঞ্জেস থাকে, আমাদের কলিগ যারা আছে যারা ইংলিশ পারে ভালো, তারা তো অনেক খুব দ্রুত বিদেশও চলে যায়, তো সেই ক্ষেত্রে আবার নতুন করে টিম রেডি করতে হয়, আবার ট্রেনিং দিতে হয়। এই চ্যালেঞ্জেস গুলো সবসময় এখানে তো মানে সিলেটে- আমাদের এই সেক্টরে একটা চলমান প্রক্রিয়া আর কি। সিলেটে তো এটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ, সবচেয়ে কারণ বেশি। সবাই তো আর কি বিদেশমুখী। হ্যাঁ হ্যাঁ, তো এগুলো ধরো সারা বছরেরই চ্যালেঞ্জ, এগুলো আমাদের এটা ওভারকাম মেনে করেই নিতেই হবে। সামনে, হ্যাঁ মেনে নিতে হবে, মেনে নিয়েছি আমরা, এভাবে ওভারকাম করে জি। আমরা সামনে যাই। আর আমাদের সিস্টেমটাই তো এমন যে আমাদের স্টুডেন্টস যারা আছে, হোক তারা আমাদের কলিগ বা স্টুডেন্টস, তারা কেন আসছে এখানে, আইএলটিএস করতে এসেছে, আইএলটিএস করেছে, ভালো স্কোর তুলেছে, এখন কি প্ল্যান, তারা বাইরে যাবে, যাক আলহামদুলিল্লাহ। এটা তার জীবনে পরিবর্তন নিয়ে আসছে, তার পরিবারে পরিবর্তন নিয়ে আসতেছে। সো আমাদেরও আসলে মানে খুব পজিটিভ একটা মাইন্ডসেট থাকে, জি, যে স্যার। আমাদের দোয়ার জায়গাটা বা সাপোর্টের জায়গাটা অব্যাহত থাকে। জি স্যার। আচ্ছা স্যার, আমাদের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো স্যার? না, আমি বলবো যে আমি আসলে তো মানে খুব যে আমরা আসলে অভ্যস্ত। ভাগ্যবান স্যার, আপনাকে পেয়েছি আমরা আর কি আমাদের অনুষ্ঠানে স্যার। না না, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার। আমি বলবো যে আমি তো নিজেও যে খুব অভ্যস্ত, খুব ভালো কথা বলতে পারি হ্যাঁ, তাও স্যার। না। তো আমার মনে হয় যে এটা একটা চমৎকার উদ্যোগ, ইটস আ ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম, এবং সিলেট থেকে এরকম একটা উদ্যোগের প্রশংসা করি আমি। কারণ এখানে আমি যতটুকু দেখেছি যে এখানে আরো অনেক ভালো ভালো খুব স্বনামধন্য মানুষজন, সিলেট এবং সিলেটের বাহিরের মানুষজন এখানে এসে কথা বলে গিয়েছেন, খুব খুব ভালো কথা বলেছেন, তাদের দুই একজনের কথা শোনার সৌভাগ্য আমার হয়েছে। শেখার আছে প্রচুর, মানে আমি জানতে পেরেছি অনেক জীবন নিয়ে তারা কি চিন্তা করেন, বিভিন্ন তারা যেহেতু বিজনেস আড্ডা, তারা বিভিন্ন উদ্যোগ মানে কিভাবে তারা সেগুলো বাস্তবায়ন করে থাকেন, কিভাবে একটা এক্সপেরিয়েন্সটা টিম, শেয়ার করা হ্যাঁ, হয়। কিংবা লিডারশিপের জায়গাতে তারা কিভাবে কাজ করে থাকেন, এই জিনিসগুলো আমার মনে হয় যে প্রচুর শেখার আছে। আমি নিজেও বেশ কিছু ব্যাপার এখানে শিখেছি। তো এট দ্য সেম টাইম আমাকেও এখানে আমন্ত্রণ জানানো আমার জন্য, আমি বলবো যে আমি আসলে যা কথা বলেছি, কতটা এলোমেলো বলেছি আমি জানি না। না স্যার, আপনি যা বলছেন এটা আসলে আমাদের জন্য একটা বড় একটা অ্যাচিভমেন্ট বা পাওয়া স্যার। না না, কারণ এভাবে এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে স্যার আর কি। এখানে আমরা আসলে আপনার জীবনের এক্সপেরিয়েন্সটা আমরা নিয়ে নিয়েছি স্যার। এক না প্রকার। না, থ্যাংক ইউ, বাট আমি আমার নিজের জন্য বলবো যে ইটস আ গুড এক্সপিরিয়েন্স। সবার সাথে কথা বলা, টিম আমরা দুইজন কথা বলছি, আমাদের এখানে টিম অনেক কষ্ট করছে, অমর এবং টিম, দে আর জি। ডুইং গ্রেট জব। সামনে মানে এগুলোতে নিয়ে আরো কাজ আছে, আরো কষ্ট জি। আছে। So আমি বলবো যে ইটস আ ওয়ান্ডারফুল আইডিয়া, এটা যেন চলমান থাকে। ইনশাআল্লাহ স্যার, আমাদের এটা একটা গ্রেট প্ল্যাটফর্ম হবে ইনশাআল্লাহ। কারণ ইনশাআল্লাহ। সিলেটে, আমরা সিলেট বলি বা বাংলাদেশেরও তো বিভিন্ন মানুষজন সিলেটে থাকেন। তো জি, তাদের আসলে তাদের ক্যালিবার নিয়ে কোনো সন্দেহ নাই। তাদের বলার মতো গল্প আছে প্রচুর। জি। কিন্তু এবং সেখান থেকে, প্রেজেন্টেশন করা হয় না হ্যাঁ, স্যার। তরুণেরা নেওয়ার সুযোগ আছে প্রচুর। এই কারণে বিজনেস আড্ডা, আ এটা এটা অ্যাডভার্টাইজিং মাস্টার বিডির এই বিজনেস আড্ডা, এটা একটা অসাধারণ উদ্যোগ। এটা যেন মানে উইকলি, বা আমি বলব যে উইকলি যেন অনেকগুলো সেগমেন্ট যদি হয়, মানে জি, আমার মনে হয় আমাদের সবার জন্য খুব উপকার জি, হবে। আমরা চেষ্টা করতেছি স্যার আরকি যতটুকু করা যায় আরকি। হ্যাঁ, সবকিছু মিলে আরকি। আমরা প্রতি উইকলি আমরা এখন চেষ্টা একটা করে আরকি করার। সো আলহামদুলিল্লাহ স্যার, আমরা আরকি প্রতি উইকলি একটা করে আরকি পাবলিশ করছি ভিডিওগুলা। অ্যামেজিং, অ্যামেজিং, এবং অনেক সফল মানুষজন সিলেটে জি। আছেন। তাদেরকে বললে তারা আসবেন। উদ্বুদ্ধ করাটা হইছে গিয়ে স্যার, হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে সিলেটে একটা প্রচুর সুযোগ আছে, অপরচুনিটি আছে। অপরচুনিটি আছে। ইয়াং জেনারেশন যারা আছে এরা আসলে চেষ্টা করলে অনেক কিছু সম্ভব। হ্যাঁ, হ্যাঁ, সো তাদের কাছে যদি আপনাদের এই গল্পগুলো যখন তারা জানবে, হ্যাঁ। হ্যাঁ? তখন তারাও আসলে অনুপ্রাণিত হবে এবং তারাও কিছু করার চেষ্টা করবে। অবশ্যই। এবং আমি শুধু মানে দেশে যারা সফল আছেন বা ভালো করছেন তারা ছাড়াও আমি বলব যে বিশেষ করে যেহেতু সিলেট বিদেশি অধ্যুষিত একটা এরিয়া,
সেখানে আমাদের বাহিরের দেশেও কিন্তু প্রচুর সফল। আমি অনেক ভাইদেরকে আমি চিনি, বোনদেরকে, আপুদেরকে আমি চিনি, আর খুবই সফল, খুবই বড় উদ্যোক্তা। যেমন দেখা যাচ্ছে উনি ইন্টারন্যাশনালি মানে ব্যবসা করছেন, চেইন বিজনেস করছেন। একজন ভাইকে আমি চিনি, দক্ষিণ সুরমা বাড়ি একজন ভাই আছেন, যিনি ইংল্যান্ডে তার ইভেন্ট ম্যানেজমেন্ট এবং রেস্টুরেন্ট ব্যবসা অনেক স্টাবলিশড। পাশাপাশি তিনি সৌদিতে ব্যবসা করছেন, বাংলাদেশে ব্যবসা করছেন। তো বিজনেস আড্ডা যদি এই জায়গায়ও মানে কাজ করে, অ্যাডভার্টাইজিং মাস্টার বিডি এই জায়গায় যদি একটু কাজ করে, চিন্তা করে যে ওকে আমাদের ফরেন গেস্ট যারা আছেন তাদেরকেও চাইলে আমন্ত্রণ জানিয়ে, কারণ এই গল্পগুলো আমাদের এই অঞ্চলে কম আসে, কম উঠে আসে। তো বিদেশের এই সফল মানুষগুলোকে, বা এমনিতেও যারা মানে সফল বলতে কি, যে অনেক জ্ঞানী মানুষজন আছেন, মানে তারা অনেক ভালো ভালো কাজ করছেন, কতটা আসলে আমাদের মানে অফিসিয়ালি বা কর্পোরেট ওয়ার্ল্ডে সফল ব্যর্থ বা এই আলোচনায় না গিয়ে যে তারা যে ভালো উদ্যোগ নিচ্ছেন, কাজ করছেন, ওই ব্যাপারগুলো তুলে আনার সুযোগ আছে আমার মনে হয়। জি, এটাগুলো নিয়েও আমরা কাজ করতেছি স্যার আর কি। আমাদের এখানে মূল কনসেপ্ট হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করা, যাতে মানুষ এখানে দেখার পরে এখানে আসলে একটা মানুষের জীবনের গল্প, একজন মানুষ কিভাবে, যেমন আজকে আপনার গল্প থেকে কিভাবে স্ট্রাগল থেকে শুরু করে একটা ধাপে ধাপে একটা বিজনেস হার্ব সিলেট চলে আসতেছে ইংলিশ ইনস্টিটিউটের, এই যে গল্পটা অনেক মানুষকে কিন্তু উদ্বুদ্ধ করবে স্যার। কারণ আপনি যেটা জিনিস চিন্তা করলে দেখেন স্যার, এখানে মানুষ পরিশ্রম ছাড়া তো আসলে কোনো বিকল্প নাই। আপনি যে প্রতিটা জিনিস বলছেন, প্রতিটা পয়েন্ট সবগুলো কিন্তু একটা লার্নিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। অনেক মানুষ আছে সারা জীবন কাজ করতেছে ঠিকই, কিন্তু সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না, যে কারণে আসলে সাকসেস হইতে পারতেছেন না। তো এখানে এমন কোনো একটা ইনফরমেশন তার জীবনের মোড়টা ঘুরে দিতে পারে। অবশ্যই, সেই জন্য আর কি আমাদের এই প্ল্যাটফর্মটা স্যার, উদ্যোগটা। দোয়া করবেন আমাদের জন্য। অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আমার মনে হয় যে সামনে টিম আরো ভালো করবে ইনশাআল্লাহ। বিজনেস আড্ডা এবং অ্যাডভার্টাইজিং মাস্টার বিডির জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ স্যার, আপনাকে স্যার। মোস্ট ওয়েলকাম। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের পরবর্তী বিজনেস আড্ডায়।